অনেকেই বলেছে যে আপনি হয়তো রাজনীতিতে আসতে চান। আপনি হয়তো একসময় এমপি প্রার্থী হবেন, প্রধানমন্ত্রী হবেন। এই কারণে এগুলো করছেন। একটা মানুষের অনেক টাকা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, এটা হচ্ছে সফলতা। আমি সফলতাকে ওইভাবে ডিফাইন করি না। আমি সফলতাকে ডিফাইন করি তার একটা গল্প থাকতে হবে। ৯টা ৫টা বলে কিছু থাকা উচিত না। স্যার এই যে সম্প্রতি এইচএসসি রেজাল্ট দিল, বিভিন্ন কারণে ফেইলিউর হওয়ার পরে দেখা যায় আমরা আসলে কাজটা ছেড়ে দেই। তো হতাশা থেকে একেবারে কুইকলি রিকভার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আসলে তার কি করা উচিত? আমাদের এই যে ব্রেইনটা, এটা কিন্তু একটা সিপিইউ। টোটালি আপনার নিয়ন্ত্রণে। আমরা এটাকে নষ্ট করে ফেলি। আমাদের যে এত হতাশা আপনি একটু আগে বললেন, এটা আমাদের তৈরি। এবং ওই যে বলে না আমরা অন্যের কথায় চলি, আমরা আসলে অন্যের কথায় চলি না। আমাদের ব্রেইনের মধ্যে অন্য কাউকে ঢুকায় রাখি। ঢুকায় রাখি। জীবনে এমন কোন মুহূর্ত যেটা আপনার খুব বেশি মনে পড়ে যে ওই ফেলিউর থেকে যদি আপনি ঘুরে দাঁড়াতে না পারতেন, আজকের জায়গাটায় এই কন্ট্রিবিউশনের জায়গাটা, সোশ্যাল অব্লিগেশন ফুলফিল করার জায়গাটা আপনি আসতে পারতেন না? আমার জীবনে আমি আজকে ইকবাল বাহার, তার মূল কারণ হচ্ছে আমার বাবা। আমি ইন্টারমিডিয়েটে ফেল করেছিলাম। আমি জীবনে কোনোদিন আমাকে যারা যত অপমান করেছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, আমি কোনোদিন জবাব দেইনি। আমাদের প্রবাসীদের প্রথম দুর্বলতা হচ্ছে আসলে কি প্রত্যেকের লাইফে একটা গল্প থাকে? কিন্তু উদ্যোক্তা হইতে ১ নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে আসসালামু আলাইকুম। দি স্টুডিও প্রোডাকশন প্রেজেন্টস ভ্যালু টক্স পডকাস্ট পাওয়ার্ড বাই ডিজি8। আজকে সেকেন্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই স্পেশাল একটি এপিসোড হতে যাচ্ছে, কারণ আজকের অতিথি যিনি আমার উদ্যোক্তার মেন্টর, আমার উদ্যোক্তা হওয়ার পেছনে যার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তিনি আজকে আমাদের গেস্ট। পাশাপাশি ওনার আরও পরিচয় আছে। উনি একাধারে একজন ব্যবসায়ী, একজন উদ্যোক্তা, একজন প্রশিক্ষক, সংবাদ উপস্থাপক, নানা গুণে গুণান্বিত আজকের গেস্ট শ্রদ্ধেয় ইকবাল বাহার স্যার। স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নিঃসন্দেহে স্যার অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নিশ্চয়ই ভালো আছি। স্যার আমরা প্রথমেই শুরু করব আপনার যে উদ্যোক্তা জার্নি। এই পৃথিবীতে এত কিছু থাকতে আপনি উদ্যোক্তা জার্নির পাশাপাশি কেন নিজের বলার মতো গল্প নামে একটা প্ল্যাটফর্ম চালু করলেন এবং এটার পেছনে উদ্দেশ্যটা কি? অনেক ধন্যবাদ। আমি আজকে শোটা আসলেই স্পেশাল আমার জন্য। কারণ হচ্ছে অ্যা আমি এমন একজনের সাথে শো করছি যাকে আমি আগে থেকে চিনি। আ আমি যে নামটা আপনি বললেন, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, এইটার একজন আম শিক্ষার্থী, সদস্য, উদ্যোক্তা। তার সাথে বসে শো করছি। এটা আমি মনে করি আমার জন্য একটা আনন্দের, অনেক খুশির ব্যাপার। কারণ আমি সবসময় বলি যে আ আমি যাদেরকে একটু হলেও শিখিয়েছি, তারা যখন কিছু করে, তারা যখন এগিয়ে যায়, ভালো কিছু করে, আমার দেখতে খুব ভালো লাগে। তো আমার আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। বেসিক্যালি আমি তো একসময় চাকরি করতাম। আ বাংলাদেশে বড়, বড় প্রতিষ্ঠানে আমি কাজ করেছি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি। কিন্তু চাকরি করতে গিয়ে আমার মধ্যে যে জিনিসটা কাজ করেছে সেটা হচ্ছে যে আমার ভেতরে যে পটেনশিয়ালিটি আছে বা আমার কাছে মনে হয়েছে আমার যে সামর্থ্য আছে অ্যা সেটার পুরোটা ব্যবহার হচ্ছে না। এটা somehow আমি যেমন আপনাদেরকে এখন বলি যে নিজের সাথে কথা বলবেন। আমি বোধহয় নিজের সাথে কথা বলতাম সবসময়। বোধহয় না, আমি বলতাম। এবং আমি কথা বলতে গিয়ে যেটা আবিষ্কার করলাম যে আমি যে কাজগুলো করছি এর বাইরে আরো অনেক কিছু দেবার বা করার আছে। তো আমি যেহেতু স্বাভাবিকভাবে আ আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়েছি, আ আ অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছি, ফাইন্যান্সে এমবিএ করেছি। সো আমার চাকরির লাইনটা মূলত ছিল অ্যাকাউন্টস, অ্যাকাউন্টে। ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস। ওই ডিপার্টমেন্টেই আমি কাজ করতাম। কিন্তু আমার ভালো লাগতো সেলস, আমার ভালো লাগতো কাস্টমার কেয়ার, আমার ভালো লাগতো ব্র্যান্ডিং, মার্কেটিং। আ সো আমার ভালো লাগতো কমিউনিকেশন। তো যার কারণে আমার কাছে মনে হলো যে আমি চাকরিতে এত কিছু তো করতে পারবো না। সেজন্যে আমার আ মনে হলো যে আমি নিজে একটা উদ্যোগ গ্রহণ করতে চাই। আরেকটা বিষয় আমাকে স্ট্রাইক করতো, সেটা হচ্ছে ৯ টা ৫ টা কাজ। আমি মনে করি, যেটা আমি আপনাদেরকেও শেখাই, যে একটা মানুষের ক্যারিয়ারের শুরুতে ৯ টা ৫ টা বলে কিছু থাকা উচিত না। যদিও এটা আমার এখন somehow আমার এটা রুটিন হয়ে গেছে। গত ২৫ বছর ধরে আমি প্রায় ১৪-১৫ ঘন্টা প্রতিদিন কাজ করি।
কারণ আমি অভ্যস্ত হয়ে গেছি, অভ্যস্ত আমি হয়ে গেছেন। কাজ ছাড়া থাকতে পারি না। বাট আমি এটা শুরু করেছিলাম কিন্তু ওই ৯টা-৫টা থেকে বেরিয়ে আসার জন্য আমি শুরু করেছিলাম। যে একটা মানুষ যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ কাজ। হ্যাঁ, আমরা যদি এনজয় করতে চাই, ছুটি কাটাতে চাই সেটা আলাদাভাবে আলাদা কাটাবো। কিন্তু কাজের সময়টা শুধু ৯টা-৫টা হওয়া উচিত না। যতক্ষণ জেগে থাকবো, ততক্ষণ কাজ। ব্রেন সক্রিয় থাকবে, ততক্ষণই আমি কোনো না কোনো হ্যাঁ। কাজ করব। সো এই ভাবনা থেকেই আমার উদ্যোক্তা জার্নি, এবং উদ্যোক্তা হতে গিয়ে অনেক স্ট্রাগল, অনেক পড়ে যাওয়া, হোঁচট খাওয়া, হেরে যাওয়া ছিল। বাট আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে দাঁড়িয়েছি। তো আসলে যেটা আমার ছোটবেলা থেকে আমার মধ্যে ছিল সেটা হচ্ছে ভলান্টিয়ারিং করা। আমি ছোটবেলা থেকে ভলান্টিয়ারিং করতাম। মানুষের পাশে দাঁড়াতাম, গাছ লাগানো, রক্তদান করা, বন্যায় মানুষের পাশে দাঁড়ানো। একেবারে ছোটবেলা থেকে আমি স্কুল লাইফ, কলেজ লাইফে, ভার্সিটি লাইফে এগুলো খুব করেছি। তো ক্যারিয়ারে যুক্ত হওয়ার পরে অনেক কিছু আর সম্ভব হয় না। তখন পাগলের মতো শুধু কাজ করেছি। তো ১০ বছর কাজ করার পরে আমার কাছে মনে হলো আমার উদ্যোক্তা লাইফের ১০ বছর কাজ করার পরে যখন আমার থাকা খাওয়াটা মনে হলো যে ঠিক আছে, আমি সলভেন্ট একটা মোটামুটি থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে, আমি এখন বাংলাদেশের জন্য একটা কাজ করতে চাই। সো এটা একটা স্বপ্ন ছিল আমার একদম, মানে মাথার মধ্যে প্রথমেই ছিল বাংলাদেশ। তারপরে ছিল যে আমি কাদের জন্য কাজ করতে চাই, কোন কমিউনিটিটা, সেটা ছিল তরুণ। কারণ তরুণদের সাথে মিশতে, কথা বলতে আমার খুব ভালো লাগে। তো এবং আমার কাছে মনে হয়েছে ২টা প্রবলেম আমি খুব আইডেন্টিফাই করেছি। একটা হচ্ছে বাংলাদেশের বেকারত্ব, আরেকটা হচ্ছে বাংলাদেশের তরুণ-তরুণীদের সার্টিফিকেটের বাইরে আসলে তাদের যে স্কিলসগুলো দরকার সেগুলোর খুবই অভাব রয়েছে। তো এই ২টা ভাবনা থেকেই আমি তাদেরকে উদ্যোক্তা হওয়া শেখাবো। যারা চাকরি পায় তারা চাকরি করবে, যারা চাকরি পাবে না তারা যাতে বসে না থাকে, কিছু একটা করতে পারে, সেই ভাবনা থেকে, এবং একই সঙ্গে তাদেরকে কিছু দক্ষতা যদি আমরা তৈরি করে দিতে পারি, তাহলে সে কিছু না কিছু চাকরি করুক, ব্যবসা করুক, কিছু না কিছু করে চাইতে পারে, কোথাও আটকাবে না, মানে এখানে সে একটা বেকার কিছু থাকবে করে না। দিতে হবে। সো এই ভাবনা থেকেই এই ২০১৮ সালের ১লা জানুয়ারি নিজের বলার মতো একটা গল্পের জন্ম। তো আমি আসলে যখন আমার লাইফে সবসময়, ইভেন এখনো পর্যন্ত, আমি যখন যে কাজটা করি আমি চেষ্টা করি একটু ব্যতিক্রমভাবে করার। মানে সবাই যা করছে গদবাঁধা নিয়মে সেটা না, একটু বেরিয়ে গেছে। একটু ব্যতিক্রম। তো আমি যখন এটা শুরু করি আমি চিন্তা করলাম যে কি ব্যতিক্রম করা যায়। তো আমি ভাবলাম যে আমি প্রতিদিন শেখাবো। এটা হচ্ছে আমার ব্যতিক্রম হবে, এবং এটা এমন একটা জায়গায় এসে দাঁড়াবে যেটা কোনোদিন আসলে ক্রস করতে পারবে না কেউ। তো তাই হয়েছে। গত প্রায় ৭ বছর ১০ মাসে আমাদের ফাউন্ডেশনের প্রশিক্ষণ কার্যক্রম একেবারেই বন্ধ ছিল না একদিনের জন্য। আমি বোধহয় আইসিইউতে ছিলাম ২-৩ দিন, কয়েকদিন ওই টাইমটা। করোনার সময় হ্যাঁ। খুব মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণের থেকেও হ্যাঁ, ওই সময় হয়তো ২-১ দিন বন্ধ থাকতে পারে। বাট প্রতিদিন ছিল। এটা হচ্ছে একটা আরেকটা ব্যতিক্রম আমি করার চেষ্টা করেছি। যেহেতু বাংলাদেশ শব্দটা আমার মাথার মধ্যে সবসময় কাজ করে, যে আমি ফ্রিতে শেখাবো। কারণ আমার ফ্যামিলি চালানোর জন্য তো আমার একটা ব্যবসা আছে। আমি সেখান থেকে 100% ফ্রি। 100% ফ্রি। সো এইটাও আমার মনে হয় এখন পর্যন্ত বাংলাদেশে কেউ করে নাই। আমি শুনিনি কোথাও। হ্যাঁ, মানে প্রতিদিনও করে নাই, এবং ফ্রিতেও এত বিশাল কন্টেন্ট। এবং আপনারা দেখেছেন, আপনি যেহেতু এটার একজন শিক্ষার্থী ছিলেন, আমরা প্রথম দিকে মাত্র ৯০টা কন্টেন্ট ছিল ৯০ দিনে। পরে এটা ১৮০টা হলো, এখন ২৭০টা হলো, তারপরে ২৭০টা কন্টেন্ট ৩টা ধাপে, প্লাস ২৭০টা ভিডিও, মানে প্রায় ৫৪০টা কন্টেন্ট। তো এই যে একটা জায়গায় এসে আমরা এখন দাঁড়িয়েছি, এবং এই যে প্রশিক্ষণটা, এটা এতটা স্ট্রাকচার্ড এবং প্রফেশনাল, যেটার বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। নিঃসন্দেহে আমার কাছে আরো বেশি মূল্যবান হয়, অমূল্য এটা রাইট। হিসাবে। এবং যার কারণে আমার কাছে মনে হয়, এবং আমি আরেকটা জিনিস করতে পেরেছি বাংলাদেশে, সেটা হচ্ছে এই যে প্রশিক্ষণ ব্যাপারটা আমাদের সমাজে ছিল যাদের কাছে টাকা পয়সা আছে, বা যারা একটু শহরে থাকে, তাদের জন্য শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল। কিন্তু আমি এমন সব মানুষের কাছে প্রশিক্ষণটা পৌঁছে দিয়েছি যারা কোনোদিন স্বপ্নেও দেখে নাই যে একটা প্রশিক্ষণ নিবে, প্রশিক্ষণ নিবে, যারা তো পাড়া গায়ে একেবারে একেবারে গ্রামে, একেবারে প্রকাশ্য হয়তো ওইভাবে হ্যাঁ, হয়তো করে নাই। সো এইটা একটা, আমি বলবো যে বিপ্লব হয়েছে, একটা আন্দোলন হয়েছে, যে এই মানুষগুলোর কাছে আমি যাদের কাছে প্রশিক্ষণ শব্দটা বা উদ্যোক্তা শব্দটা পৌঁছাতে পেরেছি, আমার ধারণা বাংলাদেশে এখন পর্যন্ত এটা কেউ করতে পারেনি।
2018-তে যখন নিজের বলার মতো গল্প শুরু হয়, তখন থেকে কিন্তু প্রথম ব্যাচ থেকে আমি গ্রুপের সাথে যুক্ত আছি। পাশাপাশি যে বিষয়টা মানে রেজিস্ট্রেশন যেটাকে বলে, সেটা আমি করেছি সেকেন্ড ব্যাচে। তো সেকেন্ড ব্যাচে করলেও প্রথম ব্যাচ থেকে আমি প্রত্যেকটা জিনিসের সাথে যুক্ত। আমি রিকল করতে পারি তখন কিন্তু আমরা স্বপ্নেও ভাবিনি এভাবে হবে। বাট সময়ের সাথে, সাথে এটা আমরা বুঝতে পেরেছি যে এখানে যদি এককভাবে আমি চিন্তা করি 100% কৃতিত্ব, ডেডিকেশনের জায়গাটা এবং সফলতার জায়গাটা এটা কিন্তু স্যার আপনার জন্য। এবং এই তখন থেকেই কিন্তু আমি কিভাবে উদ্যোক্তা হওয়া যায়, আমার মনে আছে তখন আমি ডিজিটাল মার্কেটিং শিখছিলাম মাত্র। এর সাথে, সাথেই কিন্তু আমার প্রথম উদ্যোগটা আমি ওইখান থেকে সিদ্ধান্ত নেই এবং এরপর তো আপনার সাথে আমি কন্টিনিউয়াসলি কানেক্টেড আছি। ইভেন এখনো যে যা করছি এটাও নেয়ার আগে কিংবা গত বছর যখন আমি আবার জব সুইচ করছিলাম তখনও কিন্তু আপনার সাথে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। জি। স্যার নিজের বলার মতো গল্পের নামটার মধ্যেই কিন্তু একটা মানে গভীর অর্থ লুকিয়ে আছে। আসলে কি প্রত্যেকের লাইফে একটা গল্প থাকে? না, আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে গল্প মানে হচ্ছে সফলতা মানে হচ্ছে একটা মানুষের অনেক টাকা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, এটা হচ্ছে সফলতা। আমি সফলতাকে ওভাবে ডিফাইন করি না। আমি সফলতাকে ডিফাইন করি তার একটা গল্প থাকতে হবে। গল্পটা কিন্তু শুধু টাকা পয়সা হলেই হয় না। হ্যাঁ, টাকা পয়সা লাগবে। আপনার সফলতা, আপনার আ আ অর্থনৈতিক সমৃদ্ধি সেগুলা লাগবে। কিন্তু এর পাশাপাশি আপনি আর কি করেন? যেমন আমরা বলি সার্টিফিকেটের পাশাপাশি আপনার কি দক্ষতা আছে? এক্সট্রা সফলতাতেও শুধু টাকা না, টাকার রোজগারের পাশাপাশি আপনি কি করেছেন? সমাজের জন্য, মানুষের জন্য, আত্মীয়স্বজনের জন্য, বাবা-মার জন্য, দেশের জন্য, ভাই-বোনের জন্য আপনি কি করেছেন? এবং আপনি এ কতজন মানুষকে এগিয়ে যেতে সাহায্য করেছেন? কতজন মানুষের কর্মসংস্থান করেছেন? কতজনকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন? সো এইটাকে আমি আসলে গল্প বলতে চাই। সো তাইলে তার একটা বলার মতো গল্প থাকবে এবং যেটা আরেকটা বিষয় হচ্ছে তার সততা, নৈতিকতা, মানবিকতা, মূল্যবোধ। যেটা আমি আসলে রিলেট করেছি যে আপনি আর এরকম একটা গল্প তৈরি হবে যেটা একদিন গর্ব করে আপনি আপনার সন্তানকে বলতে পারবেন। সন্তানদেরকে বলতে পারবো। অনাগত ভবিষ্যৎ যারা আছে তাদেরকে বলতে পারবো। হ্যাঁ, তাহলে সেটা তো শুধু টাকা হইতে পারে না। সেখানে ভ্যালুস থাকতে হবে। সেখানে মানবিকতা থাকতে হবে। সেখানে অ্যা অ্যা মানুষের প্রতি কমিটমেন্ট, ভালোবাসা, বিনয় এগুলো থাকতে হবে। তাইলে আমার সন্তান একদিন বলবে যে, "আমি আমার বাবার মতো হতে চাই। আমি আমার মায়ের মতো হতে চাই।" আপনার সমাজ, আপনার গ্রাম আপনাকে নিয়ে গর্ববোধ করবে। সম্ভব হলে দেশ। তো এই গল্পগুলোই কিন্তু কবিতাতে, বইতে বিভিন্ন জায়গায় লেখা হয়। একটা লোকের অনেক টাকা আছে। আপনি দেখেন পুরান ঢাকায় চাল নিয়ে ব্যবসা করে। সেও কিন্তু মাসে কয়েকশো কোটি টাকা ইনকাম করে। কিন্তু তার গল্প তো ওইভাবে যদি শুধু সে এটাই করে থাকে, আর কিছু করে না, তার শিক্ষা, তার মেধা, মনন, চিন্তাভাবনা, স্বকীয়তা, মানুষকে নিয়ে তার ভাবনা, তার মানুষের প্রতি দরদ, এই বিষয়গুলো যদি না থাকে, কথার কথা হয়তো যে চাল ব্যবসা করে তার দরদ আমার থেকে বেশি হইতে পারে। কিন্তু আমি বলছি যে টাকা রোজগার তো অনেকেই করে। কিন্তু এটাই একমাত্র সফলতা না। তো এই ভাবনা থেকেই আমি ভেবেছি একটা মানুষের জন্য ওই যেটা আমি বলি সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ এবং সম্পদ। এই সফলতার ৪ চার টা, ধাপ। হ্যাঁ, এই ৪ টা ব্লেন্ডিং যদি হয় তাইলে সে সফল। প্রত্যেকেরই তো আসলে সেটব্যাকের একটা কাহিনী থাকে। যে কোনো একটা সময় হয়তো ভেঙে গেছে, দুমড়ে মুচড়ে গেছে, সিদ্ধান্ত নিতে পারছে না আসলে কি করা উচিত। লাইফে হয়তো কয়েকবার ফেইল করেছে। তো নিঃসন্দেহে আপনার লাইফেও ফেইলিউরের অনেক হিস্টোরি অবশ্যই আছে। জীবনে এমন কোন মুহূর্ত যেটা আপনার খুব বেশি মনে পড়ে যে ওই ফেইলিউর থেকে যদি আপনি ঘুরে দাঁড়াতে না পারতেন, আজকের জায়গাটায় এই কন্ট্রিবিউশনের জায়গাটা, সোশ্যাল অব্লিগেশন ফুলফিল করার জায়গাটা আপনি আসতে পারতেন না? আমার জীবনে এরকম অসংখ্য ঘটনা আছে। তার মধ্যে আমি ৩ টা ঘটনা আপনাকে বলতে পারি। একটা ঘটনা হচ্ছে আমি ইন্টারমিডিয়েটে ফেল করেছিলাম। আমি এসএসসি পর্যন্ত ঢাকায় মানে গ্রামে পড়েছি। তারপর আমি এইচএসসি ইন্টারমিডিয়েট পড়ার জন্য ঢাকায় আসি এবং ঢাকায় এসেই আমি আ ইন্টারমিডিয়েটে ফেল করি। এবং সেটা যেটা হয়েছে আমরা জয়েন্ট ফ্যামিলি, আমাদের মামা, চাচা, খালা, ফুফু সব মিলে মানে বিশাল পরিবার। খুবই কানেক্টেড আমরা সবাই এবং সবার মধ্যে কাজিনদের মধ্যে একটা ব্যাপক প্রতিযোগিতা ছিল ছোটবেলা থেকেই লেখাপড়া। কে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে। আমাদের এলাকায় যেটা হয় বড় আমাদের ফ্যামিলিতে তো যেটা হয়। হ্যাঁ, হ্যাঁ, ছোটবেলায় যেটা হয়। তো আমি ফেল করার পর যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ফেলটার চেয়েও বড় যে ঘটনাটা ঘটেছে আমার থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে।
যে তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি কিছু করতে পারবে না। আপন জনরা মুখ ফিরিয়ে সবাই। সবচেয়ে বড় হ্যাঁ, ক্ষতি। সবাই। তো আমার বাবা, যিনি এখন বেঁচে নাই, 20 বছর আগে মারা গেছেন, তিনি আমাকে সাহস দিয়েছেন, আমার মাথায় হাত রেখেছেন, যে বলল যে, "বাবা, তুমি ফেল করার ছাত্র না অন্তত। আমি এটা জানি। হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি আবার শুরু করো।" তো দ্যাট ওয়াজ মাই টার্নিং পয়েন্ট, আমি মনে করি। বাট এরপরেও ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটে পাশ করার পরে সেকেন্ড ডিভিশন পেয়েছি। ভালো, কারণ আমার রিকভার করতে 6 মাস চলে গেছে। আর জাস্ট 1 বছর পরেই তো পরীক্ষা। মানে ফেল করলে। ফেল করার পর। হ্যাঁ। তো রিকভার করতে আমার 6 মাস চলে গেছে। সো 6 মাসে আমি খুব ভালো করতে পারি নাই। তো এতে যেটা হয়েছে, আমি আসলে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাই নাই। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ইউনিভার্সিটি, কোথাও চান্স পাই নাই। আমার আব্বার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং পড়বো। সেখানে পরীক্ষা সেটাও দেওয়ার হয়নি। নাম্বারই হয় নাই আমার। যোগ্যতাই হয় নাই। তো তখন আমি মানে ওই পুরো টাইমটা আমার সাথে আসলে কেউ মিশতো না। ইভেন আমার বন্ধু-বান্ধবরা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তো দ্যাট ওয়াজ রিয়েলি মাই আ আ শকিং টাইম। অ্যান্ড আমি আ তারপরে গিয়ে তিতুমির কলেজে বিকম ভর্তি হই। মানে অনার্সও পড়তে পারি নাই। ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। হ্যাঁ, তো তখন আমাকে সবাই বলেছিল যে, "আর কি করবে জীবনে? হয়তো মাস্টারি করবে। মানে ওকে দিয়ে তো আর কিছু হবে না।" তো আলহামদুলিল্লাহ তাদের দোয়া কবুল হয়েছে। আমি এখন আলহামদুলিল্লাহ। লাখ, লাখ আ শিক্ষার্থীকে প্রশিক্ষণ পড়াচ্ছি, তাদের শিক্ষক আমি। মানে তো মাস্টারি করেই জীবন যাবে। মাস্টারি হ্যাঁ, মাস্টারি করে জীবন যাবে। মাস্টারি। তো আলহামদুলিল্লাহ মাস্টারিটাকে আমার প্রফেশন হিসেবে নিতে হয় নাই। আলহামদুলিল্লাহ। আ সো যেটা হয়েছে, এই বিকম ভর্তিটা আমার জীবনের সবচাইতে বড় টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট। এবং তারপরে আমার জীবনে আর কোনোদিন পিছে ফিরে তাকাতে হয় নাই। এরপরে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ি। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আমি যখন পড়ি, তখন দেখলাম আবার সবাই আমার দিকে ঘুরে তাকানো শুরু করেছে। সুসময়ে মেশা শুরু যেভাবে আসে। করেছে, হ্যাঁ, যে না, ও তো ভালো করছে। কারণ সিএ পড়লে আমি তখন অলরেডি ইনকাম করি। আমি পার্ট টাইম জব করি, পড়াশোনার পাশাপাশি পড়াশোনা করি, পার্ট টাইম টিউশনি করি। তারপর সিএ প্রফেশন থেকে কিছু টাকা পয়সা পাওয়া যায়, টাকা পয়সা পাওয়া যায়। সো আমি হাত খুলে তখন খরচ করছি, এরে খাওয়াই, ওরে খাওয়াই। সবাই তখন আমার সাথে মেশা শুরু করেছে। মানে ওই যে ওই সময়ের উইকনেস গুলোকে আপনি ইউনিকনেস এ নিয়ে আসছেন। হ্যাঁ। হ্যাঁ, তো ডেভেলপ করে। যেটা হয়েছে, আমি যেটা করেছি, যেটা আমি আসলে আপনারা হয়তো অনেকে বলেন আমাকে, আমি শুনেছি এই কথাটা, যে স্যার, আপনার এই লেখাটা মনে হয় আমার জন্য লিখেছেন। এটার কারণটা হলো, আমি আমার জীবন থেকে সব লিখেছি। আমি জীবনে কোনোদিন আমাকে যারা যত অপমান করেছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, আমি কোনোদিন জবাব দেইনি। আমি কোনোদিন ক্ষেপে যাইনি। আমি কোনোদিন বাজে একটা রিঅ্যাকশন দেই নাই। আমি হয়তো কখনো, কখনো বাথরুমে গিয়ে কান্নাকাটি করেছি। মন খারাপ করে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসেছিলাম। ছাদের মধ্যে, ইভেন এক রাত আমি ছাদেও কাটিয়েছি। আমার এরকমও মনে আছে, যেদিন আমি ফেল করি। সারারাত ছাদে ছিলাম। শুয়েছিলাম ছাদের মধ্যে একা। সো এরকম সময় আমার গেছে, কিন্তু আমি কাউকে কোনোদিন আ রিপ্লাই করি নাই যে, "তো কি হয়েছে?" মানে আমার বাবার আছে, না, আমার বাবা ওয়েল অফ ছিলেন। আ আমার বাবার তো কোনো অভাব নাই। মানে এরকম মানে কোনো কথা দিয়ে জবাব দেওয়ার না, দরকার কোনো নেই। কাজ কাজে করে দিয়ে নাই। হ্যাঁ। জবাব তো দেওয়া। আমি চেষ্টা করেছি, ইভেন আমার সঙ্গে যখন আমার পরিবারের সবাই ছুটে গিয়েছিল, আমি গ্র্যাজুয়েশন বিকম পড়ার সময়টাতে বিশেষ করে আমি চেষ্টা করেছি আমার ভলান্টিয়ারিং দিয়ে, আমার অতিরিক্ত শ্রম দিয়ে, সময় দিয়ে পরিবারের কাছে ফেরত যাওয়ার। আমার মধ্যে একটা জিদ কাজ করেছে যে, তোমরা আমাকে দূরে ঠেলে দিয়েছো, আমি তোমাদের কাছে আসতে চাই। তোমাদেরকে আমার দরকার। আসলে পরিবারকে দরকার। সো আমি মানে প্রত্যেকটা কাজে শুরুতে থাকতাম। কার বিয়েতে কি কাজ করতে হবে, গায়ে হলুদে কাজ করতে হবে, কেউ হাসপাতালে আছে, ছুটে যেতে হবে, সেবা করতে হবে। এরকম নানান কাজ করে আমি অসম্ভব জনপ্রিয় হয়ে গেছিলাম পরিবারের। ফ্যামিলির লিডারশিপটা হ্যাঁ, নিজেই হ্যাঁ, ওন হ্যাঁ, করে নিয়ে। এমন করে নিয়েছি। সো এটাও আমার কাছে মনে হয় আমার জীবনে একটা বড়, ওই যে নিজের সাথে কথা বলা, যে আমি এটা ওন করতে চাই। পরিবার আমাকে দূরে ঠেলে দিয়েছে, আমার যৌথ পরিবার। কিন্তু আমি তাদেরকে কাছে চাই। তো এখন যেটা হয়েছে, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে। আমার সেই কাজিনদের বাচ্চারা যখন বলে যে, "আমরা জাহিদ মামা হতে চাই।" তো তখন আমার মনে হয় যে, আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমার জীবনের সেরা প্রাপ্তি। লাইফের সার্থকতা এই জায়গায়। স্যার, এই যে সম্প্রতি এইচএসসি রেজাল্ট দিল, বিভিন্ন সময় এসএসসি হোক, এইচএসসি হোক, অথবা অনার্সে কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটির কোনো ইয়েতে, চাকরিতে, বিবাহিত জীবনে, ফ্যামিলির বিভিন্ন জায়গায়, ব্যবসায় আমরা তো প্রতিনিয়ত হতাশ হই। বিভিন্ন কারণে ফেলিউর হওয়ার পরে দেখা যায় আমরা আসলে কাজটা ছেড়ে দেই। আপনি যেটা বললেন যে এক রাত ছাদের উপরে গিয়ে কান্নাও করেছেন। কিন্তু আমরা তো আসলে কান্না করে
কান্নাটা করার আগে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, পাশাপাশি কান্না হয়তো করি, কষ্ট তো সবাই পায়। এই যে উইকনেস কিংবা এই ফেলিওর জায়গাটা থেকে অভিজ্ঞতাটাকে সঞ্চয় করে, অভিজ্ঞতাটাকে কিভাবে আরো শক্তিশালী করে কাজে রূপদান করে, কাজের মাধ্যমে রেজাল্ট দেয়া যায়, জবাব দেয়া যায়, এটা আমরা সবাই ভাবি না। তো এই যে ২৮ লাখ মেম্বার অলরেডি আপনার ফাউন্ডেশনের, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের, এরা তো আছেই, পাশাপাশি সমাজে আরো অনেক শ্রেণীর মানুষ আছে। এই যে হতাশ হয়ে যায় মানুষ, তো হতাশা থেকে একেবারে কুইকলি রিকভার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আসলে তার কি করা উচিত? আচ্ছা, এটা বলার শুরুতে আমি যেটা বলতে চাই, আমাদের একটা মিথ আছে, বা অনেকে বলার চেষ্টা করে যে যারাই জীবনে বড় কিছু করেছে বা দু একবার ফেল করলেই সফল হওয়া যায়, এটা ঠিক না। ফেল করলে সফল হওয়া যায় না, এটা এই তত্ত্বের সঙ্গে আমি একমত নই। ফেল করলে সফল হওয়া যায় যে যদি সেটাকে আপনি সিরিয়াসলি নেন, সিরিয়াসলি যদি সেটাকে আপনি শিক্ষা হিসেবে নেন যে এই যে এটা আমার জীবনে যেন আর না ঘটে, তখনই সেটা সফলতায় টার্ন করে। আর হতাশার ব্যাপারে আমার একটা জিনিস, আমার মধ্যেও লাইফে অনেক হতাশা কাজ করে, কিন্তু আমার মনে হয় আপনি যেমন আমাকে গত ৮ বছর ধরে চেনেন ফাউন্ডেশনের কারণে, আপনি কি কখনো দেখেছেন গত ৮ বছরে আমি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েছি যেটা হতাশা এই ধরনের কোনো পোস্ট চোখে দেই পড়ে নাই। নাই। তার মানে আমি কি হতাশ হই না? হই। সো আমার কথা হচ্ছে হতাশটা হচ্ছে নিজের জন্য, প্রকাশ করার জন্য না। এটা প্রথমেই মানতে হবে। হতাশা আসবে লাইফে। আমাদের তো হিউম্যান সাইকোলজি, মানুষ হিসেবে আবেগ থাকবে, আবেগ অনুভূতি থাকবে, থাকবে, হতাশ কষ্ট হবে, থাকবে, ভালোবাসা ভুল থাকবে। হবে, আমাদের কষ্ট হবে, রাগ হবে। কিন্তু আমি সেটা কতটা নিয়ন্ত্রণ করতে পারি, কতটা অপ্রকাশিত রাখতে পারি, আমি খুশি বিলাবো, হতাশা বিলাবো না, দুঃখ বিলাবো না। সো এই অ্যাটিটিউডটা খুব দরকার। আরেকটা জিনিস আমি লাইফে খুব শিখেছি, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে হতাশ হলে বা মন খারাপ হলে একটা লাভ কি আমাকে বলতে পারবেন? একটা লাভ। ব্রেনের ক্ষতি ছাড়া আসলে কোনো সব ক্ষতি, ব্যক্তিগত শরীরের ক্ষতি, সামাজিক ক্ষতি। ডাউন হয়ে যাবেন, নেগেটিভ হয়ে যাবেন, আপনি আরো হতাশ মানুষদের সাথে মিশবেন। হতাশা তো একেবারে মারাত্মকভাবে ছড়ায়। হ্যাঁ, ছড়ায়। তাহলে লাভ নেই। তো যে কাজটা করলে লাভ নেই আমি সেটা কেন করব? তারপরে হতাশা আসবে। আপনি এটাকে আটকাতে পারবেন না, থামাইতে পারবেন না। তো আমি যেটা শিখেছি, হতাশ হলে আমি শিফট করতে পারি খুব দ্রুত। যে কোনো একটা ঘটনায় আমি হতাশ হয়েছি, আমি ওই ঘটনাটাকে দ্রুত ইরেজ করে নতুন কোনো ঘটনায় আমি ইনভলভ হয়ে যাই। সম্ভাবনার জায়গাটায় নিয়ে যাওয়া। আমি ইনভলভ হয়ে যাই নতুন কোনো কাজে, নতুন কোনো অভিজ্ঞতা। ইভেন কোনো কিছু যদি করার না থাকে, আমি মুভি দেখি বা কোনো বই পড়ি বা গান শুনি বা নামাজ পড়ি, কিছু একটা, মানে আমি পুরো ডাইভার্ট হওয়ার চেষ্টা করি। এবং আপনি দেখবেন মানুষের আসলে অনেকেই আমরা এটা বুঝি না যে আমরা রিয়াকশন দেই, আমরা এক্সপেকটেশন তৈরি করি, এগুলার মাত্রা কিন্তু কয়েক মিনিট। চুপ থাকলে এমনিতেই অনেক কিছু সমাধান হয়। অনেক কিছু। আপনি ধরেন আপনাকে কেউ একজন সিরিয়াসলি গালি দিল, আপনি যদি জাস্ট চোখ বন্ধ করে 30টা সেকেন্ড থামতে পারেন রিপ্লাই না করে, আপনি দেখবেন যে এরপরে আপনারা রিপ্লাই করতে ইচ্ছে করবে না। রাগ কমে যাবে অটোমেটিক্যালি। সো লাভ নাই তো। আমি যে রিয়াকশনটা দিতে চাচ্ছি ওইখান থেকে আমার বেনিফিটটা কি? আমি যদি কাউকে শিখাতে চাই, তার সাথে আমি ডিসকাস করব, 1 to 1 আলাপ করব, শান্তভাবে বুঝিয়ে কানে কানে বলবো। আমি আপনাকে সংশোধন করতে চাই আর আমি আপনাকে সবার সামনে অপমান করতেছি, আপনি কোনোদিন সংশোধন হবেন না। হবে না, উল্টো রাগ বাড়তে পারে। বরং আমি যদি সত্যি সত্যি আপনাকে সংশোধন করতে চাই, আমি আপনার কানে কানে বলবো, আপনাকে আলাদা ডেকে বলবো। So আমাদের আসলে এই অনেক ভুল আছে, মানে অনেক ভুল। আমরা কথায় কথায় জিততে চাই, কথায় কথায় জিততে পারে না কেউ। জিততে হয় আচরণে, জিততে হয় সময়ে, জিততে হয় এগিয়ে গিয়ে। তা তো মনে হয় আমাদের ইসলাম ধর্মে তো আছেই, সব ধর্মেই এই মেসেজটা আছে যে উত্তম কথাটাও কিন্তু সাদাকার মতো কাজ করে, এবং পজিটিভিটির তো বিকল্প নাই, যেটা আপনার একটা ট্যাগলাইন, জীবনে পজিটিভিটির বিকল্প নাই। শত কষ্টের সময়েও আসলে যদি পজিটিভ থাকা যায়, সৃষ্টিকর্তা পারিপার্শ্বিকভাবে কিন্তু তার জন্য একটা ফ্রিকোয়েন্সি। আরেকটা জিনিস হচ্ছে, আপনি কেন এক্সপেক্ট করছেন না যে আপনার প্রতিটা দিন ভালো যাবে? এটা আপনি কেন এক্সপেক্ট করেন? এটা হইতে পারে না। তার মানে জীবনে দুঃখ কষ্ট থাকবে। এটা এই জন্যই তো আপনি মানুষ। আপনি একটা পশু দুঃখ কষ্ট ফিল করতে পারে?
পারে, তারাও পারে, তাদের বাচ্চা বা দেখবেন যে কান্না করে বা কান্না করে, কিন্তু আমাদের মতো করে পারে না, আবেগ অনুভূতি প্রকাশ ওইভাবে প্রকাশ করতে পারে না। তাহলে আমরা সেটাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, সেইটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের আছে, এই জন্য আল্লাহ সেই ক্ষমতা আমাদের দিয়েছে, কিন্তু সেই ক্ষমতাটা আমরা ব্যবহার করি না। আমরা চট করে একটা সস্তা কথা বলে ফেলি। বলতে না পারাটা অনেক বেশি শক্তিশালী। স্যার, বর্তমানে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যে কোনো কিছু পেলেই ট্রেন্ডি বিভিন্ন বিষয়ে কিন্তু ভাইরাল হওয়ার জন্য আমরা যা তা শেয়ার করি। মনে কষ্ট হচ্ছে, কোনো ব্যাপারে দুঃখ পাচ্ছি, রাজনৈতিক কোনো ইস্যু আসছে, সামাজিক কোনো ইস্যু আসছে, মনে হয় যেন কিছু কথা সবসময় গলার জমাই থাকে এটাকে এক্সপ্রেস করার জন্য। এই যে তরুণরা কিংবা যুবকরা লাইফের পারপাস হারিয়ে ফেলছে, যে তাদের আসলে কি করা উচিত সেটা না করে সোশ্যাল মিডিয়ায় আসক্তি এবং সেটা নেগেটিভিটি ছড়াচ্ছে। তো এক্ষেত্রে আপনার লাইফটাকে আপনি কিভাবে মেনটেন করেন? পাশাপাশি তাদের জন্য আসলে কিভাবে পারপাসফুল লাইফ লিড করা যায়, কিভাবে পারপাসটাকে সার্ভ করা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ক্যারিয়ারটাকে ডেভেলপ করা যায়? না, প্রথমে আমার কাছে মনে হয় আমরা যে কাজ করি সেটার পারপাসটা আমরা ঠিক করি না। যেমন সোশ্যাল মিডিয়া আমার কেন দরকার, এটা আগে বুঝতে হবে। যে এটা কি শুধুমাত্র ঘৃণা ছড়ানোর জন্য, মানুষকে আঘাত করার জন্য, মানুষকে অবহেলা করার জন্য, বা কি বলে ট্রেন্ডিং যেটা বললেন, বা ক্রিটিসাইজ করার জন্য এটা? হ্যাঁ, ডেফিনেটলি ক্রিটিসাইজ খুব দরকার আছে। সেটা হতে হবে গঠনমূলক, বিশ্লেষণমূলক। যে আপনি পরিবর্তন চান, সেটার জন্য আপনার ভাবনা আপনি ডেফিনেটলি বলতে পারেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার কাছে সোশ্যাল মিডিয়া হচ্ছে শেখার একটা জায়গা এবং শেখানোর একটা জায়গা। তারপরে হচ্ছে পার্সোনাল লাইফের আনন্দ খুশি শেয়ার করা, দ্যাটস ইট। এটুকুই সোশ্যাল মিডিয়া। ওই যে গল্পের বাফা বললাম, সেখানে ব্যক্তিত্ব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বিনয় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, পজিটিভিটি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সো এইগুলো যদি আপনি ধারণ করতে চান, আপনাকে স্ক্রিন টাইম কমাতে হবে। যেমন আপনি যদি আমাকে বলেন আমি দিনে 4 বার সোশ্যাল মিডিয়া ইউজ করি, কন্টিনিউয়াসলি থাকা হয় না, দিনে 4 বার আমার সময় করা আছে। একটা হচ্ছে এবং আমি অফিসের আসার আগ পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। একদম অফিসে ঢোকার পরে আমি প্রথমে আমার মেইল চেক করি, তারপরে আমার ইমিডিয়েট একদম প্রায়োরিটি যে কাজগুলো থাকে এগুলো করে তারপর আমি সোশ্যাল মিডিয়াতে। বাট আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমি সোশ্যাল মিডিয়া দিয়েই আমার এই বিশাল কর্মকার্য, যে 28 লক্ষ মানুষের কর্মকার্য এটা করি। সো আমাকে যেহেতু 4 বার প্রতিদিন 4 থেকে 5 বার আমাকে দিতে হয়, সেশন দিতে হয়, লেখাপড়া দিতে হয়, আমার মূল ঢোকার পারপাস হচ্ছে এটা। আদারওয়াইজ আমি হয়তো ব্যক্তিগত কারণে আমি যদি কোথাও যাই বা কিছু করি, শেয়ার করি, আমি জাস্ট পোস্টটা দিয়ে বেরিয়ে চলে আসি। ইভেন আমি কমেন্টও পড়ি না কখনো। এটা হচ্ছে আমার একদম নৈতিক সিদ্ধান্ত যে আমি কখনো কোনো কমেন্ট। আপনি ব্রেনকে ওইভাবেই গাইডলাইন দিয়েছেন যে আমি এই কারণে ব্যবহার করব। হ্যাঁ, সো আমি যদি কোনো তথ্য পাই সেখান থেকে, কারো কোনো একটা ভালো গল্প পাই, সেটা আমি দেখার চেষ্টা করি। আদারওয়াইজ আমি সোশ্যাল মিডিয়াকে, আমি যেহেতু এখন এই মিডিয়াকে ব্যবহার করেই সারা দেশের 28 লক্ষ বর্তমানে মানুষকে শেখাচ্ছি, সো আমি এই কারণে, এই পারপাসে আমি এটাকে ব্যবহার করি। আর আমি যেটা বললাম, ব্যক্তিগত কোনো কাজ বা কোথাও গেলাম, সেটাকে আমি ছোট করে শেয়ার করার চেষ্টা করি। সো পারপাসটা খুব গুরুত্বপূর্ণ। আপনি সেটা যেটার জন্যই করেন, আপনি যদি সরব হইতে চান প্রফেশনালি সোশ্যাল মিডিয়াতে, আপনি লিঙ্কডইন ব্যবহার করেন, সেখানে সরব প্রফেশনাল কাজে। হ্যাঁ, প্রফেশনাল কাজে সেখানে আপনার অ্যাক্টিভিটি। এখন আমি বলবো যে আপনার রুচি, আপনার ব্যক্তিত্ব, আপনার পজিটিভিটি, আপনার মানুষ হিসাবে কেমন, সেইটা কিন্তু প্রকাশ পায় আপনার সোশ্যাল মিডিয়াটা কেমন, স্ট্যাটাস, প্রোফাইলটা কেমন, অ্যাক্টিভিটিসগুলো কেমন, পোস্টগুলো কেমন, সেটার উপরে কিন্তু মানুষ আপনাকে মূল্যায়ন করে। সো আমার কাছে মনে হয় যে আমরা, হ্যাঁ, আপনার অনেক খারাপ দিক থাকতে পারে বা আপনার অনেক নেগেটিভ দিক থাকতে পারে, থাকতেই পারে। একটা মানুষের সবকিছু ভালো হবে, কেউ তো ফেরেশতা না। ভুল থাকতে পারে, আমারও কোনো না কোনো ভুল থাকতে পারে। বাট আমি তো এটা সোশ্যাল মিডিয়া প্রকাশ করার কোনো বিষয় না, আমার দরকার নেই। আমার তো এটা আমার একেবারে ব্যক্তিগত একটা রেকটিফিকেশন প্রসেস থাকা উচিত। হ্যাঁ, সেটা একেবারে ব্যক্তিগত, কিন্তু সবকিছু সেখানে
মন ভালো নাই সেটাও বলে দিলাম, আরেকজন কেন খারাপ আছে সেটা নিয়ে আমি আমার কেন কি প্রয়োজন আরেকজন বিচার কি করছে, বিশ্লেষণ করা বিশ্লেষণ এত করা। জাজমেন্টাল আমার তো দরকার নেই। আরেকজনের লাইফ, আরেকজনের ব্যক্তিগত সমস্যা, আরেকজনের ক্যারিয়ার, এটা নিয়ে আমার বিশ্লেষণ করার তো কোনো দরকার নেই। আমি বরং যদি উদ্যোক্তা হইতে চাই, আমি উদ্যোক্তাদের জীবনী পড়বো, বায়োগ্রাফি পড়বো, সেই বিশ্লেষণ আমি করব যে তিনি কিভাবে বড় হয়েছেন, তিনি কি কি স্ট্রাগল করেছেন। তার মানে স্যার বিষয়টা এমন হলো যে আমি আসলে মাইন্ড ইঞ্জিনিয়ারিং এর বিষয়টাই হুম। দেখছি এখানে, যে আমি আমার মাইন্ডে এমনভাবে প্রোগ্রাম সেট করব, আমার লাইফের উদ্দেশ্যই থাকবে সৃষ্টিকর্তা যে উদ্দেশ্যে আমাকে পাঠাইছে পৃথিবীতে থাকা অবস্থায় জমিনে শস্য ফলানো, ভালো কাজ করা, নিজে ভালো থাকা, এবং পাশাপাশি আমি যে জিনিসগুলো শেয়ার করলে সমাজ ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, দেশ ভালো থাকবে, ওই পজিটিভ জিনিসগুলো, ওই কন্ট্রিবিউশনের জায়গাটাই কাজ করা। এর বাইরে আসলে সবকিছু নিয়ে মাথা ঘামানো আমার দরকার নাই। না, এটা তো মানে এখন দেখেন আর আমাদের এই যে ব্রেনটা, এটা কিন্তু একটা সিপিইউ, সিপিও কম্পিউটার। আমি যে কমান্ড দিচ্ছি সেটাই করছে। সে অনুযায়ী আউটপুট দিচ্ছে। সো এখন কমান্ডটা আপনি কি দিবেন সেটার উপরে সবকিছু নেবে, এবং এটা টোটালি আপনার নিয়ন্ত্রণে, টোটালি আপনার নিয়ন্ত্রণে। আমরা এটাকে নষ্ট করে ফেলি। আমাদের যে এত হতাশা আপনি একটু আগে বললেন, এটা আমাদের তৈরি। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, এটা আমার একটা সেশনেও আছে, যে আপনাকে কেউ একটা কিছু বলল, এটা কি আপনার সমস্যা? না, এটা তো তার সমস্যা। তার সমস্যা। তার সমস্যা আপনি আপনার গায়ে কেন লাগাচ্ছেন? সে আমাকে কালো বললো আমি শুনবো, সুন্দর বললো আমি শুনবো, হ্যাঁ, সে যেভাবে বলুক আমি যা আমি তাই। এটা তার প্রবলেম। তার উম, আমরা আমরা সবসময় থট প্রকাশ করি কিভাবে, কিছু একটা বলি কোথা থেকে? আমাদের ব্রেন থেকেই। এইখানে যা যা ইনপুট আছে, আমি ভালো ভালো জিনিস যা যা রেখেছি, আমি যা যা জীবনে দেখেছি, যাদের সাথে আমার পরিচয় হয়েছে, যেই যে কথা আমি বলেছি, সব এখানে প্রিজার্ভ করা আছে। সেইখান থেকে মেমোরাইজ করে আমরা পজিটিভ অথবা নেগেটিভ অথবা ভালো অথবা খারাপ কথা বলি। তার মানে মজার ছলে বলি, যেভাবে বলি, আসলে আমার ভেতরে প্রোগ্রামিংটা ওইভাবেই আছে। আমার আমার এখানে সবকিছু করা আছে তো। এখন আপনি এখানে জাঙ্ক ফাইল, নেগেটিভ ফাইল, হিংসার ফাইল, অপ্রয়োজনীয় ফাইল রাখবেন কিনা, না সেগুলো ডিলিট করে শুধু ভালো ফাইলগুলো রাখবেন, ভালো মেমোরিগুলো রাখবেন, ভালো পজিটিভ জিনিসগুলো রাখবেন, ভালো গল্পগুলো রাখবেন, সেটা আপনার চয়েস। আপনার চয়েস। তার মানে মানুষ আসলে খারাপ থাকে না, নো, মানুষ আসলে হতাশায় পড়ে না, দুঃখ পায় না, যদি না সে ডিসিশন নেয়। আপনি একটা জিনিস চিন্তা করেন, একই বাচ্চা বাংলাদেশে যখন জন্মগ্রহণ করছে, সে শুনে শুনে বাংলায় কথা বলছে, তাকে কেউ শেখাচ্ছে? বলছে অ, আ, ই, কিছু সে যে বাবু স্বাভাবিকভাবে আ হয়। গেলে আমি বলে তুমি বলে, এগুলো তো সে শোনে বলে, জি, হিয়ারিং। সেই একই বাচ্চা যখন ইংল্যান্ডে বা আমেরিকাতে জন্মগ্রহণ হচ্ছে, সে ইংরেজিতে কথা বলছে। ইংরেজিতে বলছে। তো তাকে কেউ শেখাচ্ছে? তো তার মানে কি, সবকিছু হচ্ছে ইমেজ। আমার এখানে আমি কি ইমেজগুলো তৈরি করছি। সো আমরা আসলে ভুল কমান্ডে অনেক সময় চলি, এবং ওই যে বলে না, আমরা অন্যের কথায় চলি, আমরা আসলে অন্যের কথায় চলি না, আমাদের ব্রেনের মধ্যে অন্য কাউকে ঢুকাই রাখি। ঢুকিয়ে রাখি যাতে তার কথাগুলো আমি ফলো করতে পারি। তো তার মানে ডিসিশনের ইস্যু। আমি যদি মনে করি যে হোয়াই, হাউ, হোয়াট, তিনটা ডব্লিউর হিসাবটা যদি করি, যে আমি কোনো কাজ, কোনো কথা, কোনো বাক্য বিনিময় কেন করব, তারপরে আসলো যে হাউ, কিভাবে করব, তো কিভাবে করলাম, এটার পরে আসলে হোয়াট ইজ দ্য আউটপুট, হুম। আউটপুটটা কি আসবে। যদি মনে হয় হোয়াইতে আমার পারপাস নাই, যেটা আপনার কথা থেকে আমি সামারাইজ করলাম, যে পারপাস নাই, তার মানে ওই কাজ আমার হাউতে যাওয়ারই দরকার নাই। পারপাস আছে, দেন আমরা হাউতে যাব, কিভাবে করা যায়, কত সুন্দর করে করা যায়, কত গঠনমূলকভাবে করা যায়। হাউর পরে হলো যে এভাবে গঠনমূলকভাবে করলে, প্ল্যান ওয়াইজ করলে আমার আসলে এখান থেকে আউটপুট কি আসবে, এটা সোসাইটির জন্য কি কি ভ্যালু অ্যাড করবে। আমাদের পডকাস্টের নামও কিন্তু ভ্যালু টক্স, অ্যাজ ইউজুয়াল বিজনেস ফিনেস বা এই ধরনের প্রোগ্রাম না। এখানে ভ্যালু কিভাবে ডিস্ট্রিবিউট করা যায়, যেমন আপনি সিগনিফিকেন্ট একজন মানুষ বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে আপনি প্রতিনিয়ত ভ্যালু অ্যাড করছেন, সমাজে কন্ট্রিবিউট করছেন। এই যে কন্ট্রিবিউট করা, এটা আপনি চয়েস করেছেন, আমাকে এটা করতে হবে দায়বদ্ধতার জায়গা থেকে। দায়বদ্ধতা কি? আপনি মানুষ হিসেবে, মুসলমান হিসেবে, সামাজিক জীব হিসেবে, পারিবারিক একটা স্টেক হোল্ডার হিসেবে আপনার মনে হলো বা মনে হয়েছিল কোনো একটা সময় যে আমাকে শুধু নিজের জন্য বাঁচলে হবে না, সমাজের জন্য কিছু করতে হবে, আমার কিছু দায়বদ্ধতা আছে।
আমার অব্লিগেশনের জায়গাগুলো ফুলফিল করতে হবে। সো অ্যাজ এ হোল সবকিছু আসলে মাইন্ড ইঞ্জিনিয়ারিং। অ্যাবসলিউট। মাইন্ডকে আমরা যেভাবে গাইড করব সেভাবে হবে। চমৎকার একটা বিষয় শিখলাম স্যার। তো এই যে সমাজে যারা কাজ করছে, নতুন অনেক কিছু শুরু করে, পড়ালেখা যদি বলি, পড়ালেখা শুরু করলো, ক্যারিয়ারের যে কোনো কাজ শুরু করলো, নতুন করে হয়তো কোনো বৈবাহিক সম্পর্ক কিংবা কোনো সম্পর্কে জড়ালো, এই জায়গাটায় আসলে তার প্রথমেই ডিসিশনের যে জায়গাটায়, সেখানে আসলে সে কিভাবে ভাবতে পারে, কিভাবে ভাবলে তার সামনে ডিস্ট্রাকশনের জায়গাটা আসবেই না, মানে নেগেটিভিটির জায়গাটা আসবেই না, এটা কিভাবে স্যার মেনটেন করা যায়? না, এইখানে আমি মনে করি এই এক্সপেকটেশনটাই ভুল যে ডিস্ট্রাকশন বা নেগেটিভিটি আসবে না। আসবে, আপনার প্রাকৃতিকভাবে আসবেই। আসবেই। আপনি ধরেন একটা মেয়েকে ভালোবাসেন এবং বিয়ের আগ পর্যন্ত আপনি দেখলেন অসাধারণ মেয়েটার কথাবার্তা, তার আচার আচরণ, ব্যবহার, তার সামাজিক অবস্থান, তার শিক্ষা অসাধারণ। কিন্তু বিয়ের পরে দেখলেন সে খুব ডমিনেটিং, বদলে গেল। বদলে গেছে। হইতে পারে এটা। তো এখন আপনার কাজটা কি? আপনার কাজটা হলো, আপনি যদি চিন্তা করেন, অ্যাডাপ্টেবিলিটি বলে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু এক ধরনের স্কিল। মানিয়ে নেয়া। হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন যে সবকিছু আমার মতো করে চলবে, আমি বড়, আমি টাকাওয়ালা, আমি যা বলবো সবকিছু আমার মতো করে চলবে, হ্যাঁ, এটাই তো এটা আমরা চিন্তা হচ্ছে প্রথম ভুল মানুষের। এই ভুলটাই তো আমরা করি। হ্যাঁ, এবং এখানেই আমাদের অশান্তি, যত অসুখ, যত মানে দুর্ভোগ এখানে লুকিয়ে আছে। না, সবকিছু আমার মতো হবে না। না, কিছু কিছু হইতে পারে, কিন্তু বেশিরভাগ কিছু আমাকে মানিয়ে চলতে হবে, ভ্যালু দিতে হবে আচ্ছা, অন্যকে রেসপেক্ট দিতে হবে। আপনি বলছেন আমাকে মানো, আপনি আরেকজনকে মানেন। আপনি বলছেন আমাকে সম্মান করো, আপনি আরেকজনকে সম্মান করেন। আপনি বিয়ে করেছেন, আপনি বলছেন যে মেয়েটা তার এতদিনের ঘর বাড়ি বিছানা বালিশ টেবিল চেয়ার খাবার দাবার সব ফেলে, পরিবার ফেলে আপনার কাছে আসলো, আপনি বলছেন তোমাকে আমাদের মতো চলতে হবে। কেন? আমরা সবাই মিলে তার মতো চলি না? অতি পরিচিত জগৎ ছেড়ে নতুন একটা জগতে হ্যাঁ, আসছে। সে তো কেউ নিউ কামার প্রথমে। আচ্ছা স্যার, আমরা তো এখন বিশাল তরুণ শ্রেণী বাংলাদেশে। অনেকেই যেসব দেশ তরুণদের জন্য, যুবকদের জন্য কান্নাকাটি করে, সেই হিসেবে বাংলাদেশের কিন্তু ফ্রুটফুল একটা জায়গায় যাওয়ার মতো অবস্থা আছে যদি এই তরুণগুলোকে কাজে লাগানো যায়। তো তরুণদের জন্য আপনার আসলে কি মেসেজ থাকবে? তারা সফল হওয়ার জন্য বা ক্যারিয়ারে ভালো করার জন্য কোন কোন স্কিলগুলো একেবারে মাস্ট লাগবে তার? আমি সবসময় বলি যে শুধু সার্টিফিকেট বা লেখাপড়া আপনি শিখেছেন এইটুকুই যথেষ্ট না। এখনকার সমাজে চাকরি করতে গেলে, ব্যবসা করতে গেলে, উদ্যোক্তা হতে গেলে বা যাই কিছু আপনি করেন না কেন, আপনার কিছু অতিরিক্ত দক্ষতা দরকার। যেমন বেসিক কিছু দক্ষতা যদি বলি, সেটা হচ্ছে আপনি কমিউনিকেশন স্কিল, কথা বলতে পারা, প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কথার উপরেই আসলে সবকিছু দুনিয়ার নির্ভর করে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার আইসিটির দক্ষতা লাগবে। আপনি যেই কাজই করেন না কেন, আপনার আইসিটিতে আপনার কিছু বেসিক নলেজ আপনার লাগবে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনাকে কিছু টেকনিক্যাল নলেজ, যেটাকে এখন আর অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, যেমন ডিজিটাল মার্কেটিং বলেন বা ফ্রিল্যান্সিং এর জন্য যে জিনিসগুলো লাগে, সেটাও একটা ক্যারিয়ার হয়ে যেতে পারে। একটা কোর স্কিল লাগবে। হ্যাঁ, কোর স্কিল লাগবে। ইংরেজিটা জানতে হবে আপনাকে। ইংরেজি জানলে হবে কি, আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে হয়ে যাবে। সো ইংরেজি জানতে হবে। আপনি দেশে কাজ করেন, বিদেশে কাজ করেন, যেখানেই কাজ করেন, ইংরেজিটা জানলে আপনি একটু অতিরিক্ত ভ্যালু পাবেন। আপনার বেতনটা একটু বেশি হবে, আপনার কাজের ভ্যালুটা ভালো হবে, নেগোসিয়েশনটা ভালো হবে, সবকিছুই ভালো হবে। আরেকটা যেটা আমি বলবো, সেটা হচ্ছে আপনি যেটা করতে চান, যেই কাজটা আপনি করতে চান, যেটা দিয়ে আপনি ক্যারিয়ার করতে চান, সেইটার উপরে আপনার একটা স্কিল লাগবে। সেটার উপর একটা ডিপলি একটা অ্যানালাইসিস, একটা স্কিল, একটা লেখাপড়া, জানাশোনা, এগুলো লাগবে। আমরা তো লেখাপড়া যেগুলো করি সেগুলো হচ্ছে বেসিক লেখাপড়া। বেসিক লেখাপড়া। সেখানে তো কিভাবে আপনি কাজটা করবেন সেটার উপরে হয় না। তো সেই জন্য আপনি যদি কথার কথা
আপনি যদি সেলসে কাজ করতে চান, তাহলে আপনি সেলসের উপরে আপনাকে ট্রেনিং নিতে হবে। ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনাকে ট্রেনিং নিতে হবে। আপনি যদি এইচআর এ কাজ করতে চান, এইচআর এর উপরে এইচআর উপরে ট্রেনিং নিতে হবে। এটা চাকরি। অ্যাকাউন্টসে কাজ করতে চাইলে অ্যাকাউন্টিং ট্রেনিং নিতে হবে, বা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না থাকলেও অ্যাকাউন্টসে এখন কাজ করা সম্ভব, কারণ সব সফটওয়্যার বেসড হয়ে গেছে। সো সেই জন্য আপনি যদি উদ্যোক্তা হতে চান, আপনি যদি ক্লোদিং নিয়ে কাজ করতে চান, আপনি ক্লোদিং এর প্রোডাকশন প্রসেসগুলো জানতে হবে। কাপড়টা কি, সুতাটা কি, কিভাবে প্রসেস হয় সেটা জানতে হবে। আপনি যদি কোনো খামার করতে চান, কোনো স্পেসিফিক সেই খামার সম্পর্কে আপনাকে জানতে হবে। সো যেটাই করতে চান ওইটার উপরে সে সম্পর্কে ভালো করে জানতে হবে। এটা কি মানে কাজটা শুরু করার পরে সে ধাপে ধাপে শিখবে, নাকি বেসিক একটা কোর স্কিল আগে থেকেই অর্জন করে তারপরে তার শুরু করা? না, আমি তো মনে করি যে আমাকে যদি বলেন যে বাংলাদেশের নীতি নির্ধারক কেউ এরকম যদি আমাকে বলেন, তাহলে আমি বলবো যে আমাদের প্রত্যেক ছেলে মেয়েকে 12 ক্লাস পরেই কাজে ঢুকে যাওয়া মানে তৈরি করতে হবে, ওইভাবে তৈরি করতে হবে। কারণ হলো যে আপনি দেখেন, আমরা যদি ফিলিপাইনের দিকে তাকাই, আমরা যদি চায়নার দিকে তাকাই, সিঙ্গাপুর, সাউথ কোরিয়ার দিকে তাকাই, এরা কিন্তু সবাই এসএসসি মানে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের পরেই কিন্তু সবাই কাজে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে সবাইকে কেন মাস্টার্স করতে হবে? সবাইকে গ্র্যাজুয়েশন আপনি করেন, মাস্টার্স করেন। আপনি যেমন আমি ব্যক্তিগতভাবে ক্যারিয়ারে জয়েন করার 10 বছর পরে আমি মাস্টার্স করেছি। আমি কিন্তু গ্র্যাজুয়েশন দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। সো গ্র্যাজুয়েশন ইজ এনাফ, এবং গ্র্যাজুয়েশনটা করতে করতেই আপনাকে ইনকামের ভেতরে ঢুকে যেতে হবে। তার মানে শুধু পড়া কিংবা গদবাঁধা স্কুল কলেজের না, ক্লাস ভিত্তিক না, না, পড়াশোনার পাশাপাশি কিছু না কিছু করতে হবে। একদম ফার্স্ট ইয়ার থেকে গ্র্যাজুয়েশন, অনার্স ফার্স্ট ইয়ার থেকে আপনাকে আয় করা শিখতে হবে, কিছু পার্ট টাইম কাজ করতে হবে, পার্ট টাইম ব্যবসা করতে হবে, এবং তার আগে মানে 6 মাস আপনাকে এই স্কিলগুলো শিখতে হবে, যে স্কিলগুলোর কথা বললাম। যারা উদ্যোক্তা, কোনো একটা উদ্যোগের বা কোনো একটা বিষয় শুরু করবে, তার কাছে চমৎকার আইডিয়া আছে। উদ্যোক্তাদের ক্ষেত্রে এই আইডিয়াটাই কি আসলে সব, নাকি আইডিয়ার পাশাপাশি তার মূল্যবোধটার বিষয়টা, পাশাপাশি তার একটা স্ট্রং টিমটা ভূমিকা রাখে? না, আমার কাছে মনে হয় উদ্যোক্তা হওয়ার জন্য 1 নাম্বার যদি আপনি আমাকে কিছু বলতে চান, আপনার উদ্যোক্তা হতে টাকা লাগে, অনেক টাকা লাগে না, এটা আমি আবার বিলিভ করি। আমি বিলিভ করি অল্প টাকা দিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারেন। তারপরে হচ্ছে উদ্যোক্তা হতে আইডিয়া লাগে, ডেফিনেটলি। উদ্যোক্তা হতে নেটওয়ার্ক লাগে, উদ্যোক্তা হতে দক্ষতা লাগে। আপনার যে দক্ষতাগুলোর কথা বললাম এগুলো আপনার লাগবেই। চাকরি করেন, ব্যবসা করেন, এগুলো লাগবেই। তারপরে উদ্যোক্তা হতে আপনার বাজার লাগবে, মানে যাদের জন্য আপনি প্রোডাক্টটা বানাবেন, কাস্টমার কারা, সবই ঠিক আছে। কিন্তু উদ্যোক্তা হতে 1 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে সাহস থাকা লাগে। সাহস ছাড়া উদ্যোক্তা হওয়া সম্ভব না। আপনাকে রিস্ক নেওয়া জানতে হবে, এবং ডেফিনেটলি রিস্কটা হইতে হবে ক্যালকুলেটিভ। আপনি 10 তলা থেকে লাফ দিবেন, এটা তো রিস্ক না, এটা তো সুইসাইডিং। হ্যাঁ, সো আপনি 1 তলা থেকে পড়লে মরবেন না, হয়তো হাত পা একটু হইতে পারে। ক্যালকুলেটিভ সাহস। হ্যাঁ, ক্যালকুলেটিভ সাহস, মানে আপনাকে সাঁতারটা শিখে পানিতে নামতে হবে, তাহলে আর ডুববেন না। তো সো আমি মনে করি উদ্যোক্তা হওয়ার জন্য আপনার সাহস দরকার, দক্ষতা দরকার, অল্প কিছু টাকা পয়সা দরকার, অসাধারণ একটা বিজনেস আইডিয়া দরকার, সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দরকার। এখানে একটা হোয়াই আছে। হোয়াইটা হলো যে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস কাস্টমার কেন কিনবে, এর উত্তরটা খুঁজে পাওয়া খুব। কি ভ্যালু অ্যাড করবে, এটা যে ইউএসপি, এর উত্তরটা যদি আপনি না পান, আপনি দয়া করে ব্যবসা নেবেন না। মানে পেলাম একটা প্রোডাক্ট, মার্কেটিং করা শুরু করে দিলাম, আপনারটা কেন কাস্টমার কিনবে, এটার উত্তর আগে নিজেকে খুঁজে বের করতে হবে। যখন উদ্যোক্তা জার্নি শুরু করলো, তার সাহস আছে ভালো একটা প্রোডাক্টও চয়েস করলো, তার টার্গেট অডিয়েন্সও সে জানে, এবং সে জানে যে এটা মানুষের খুব দরকার, ভ্যালু অ্যাড করবে লাইফে, তার অনেক প্রবলেমের সলিউশন করে দিবে। কিন্তু বিষয়টাকে মার্কেটিং করতে গিয়ে, কমিউনিকেশন করতে গিয়ে, অডিয়েন্সের সাথে কানেকশন যখন সে করতে গেল, তখন সে আসলে ছল ছাতুরির আশ্রয় নেয়, বা কি বলে এটাকে, মূল্যবোধের জায়গা থেকে সরে নৈতিক অবক্ষয় ঘটিয়ে সে হয়তো বিভিন্নভাবে শর্টকাট পদ্ধতি ব্যবহার করা শুরু করে, খারাপ পণ্য দেওয়া শুরু করে, অধিক লাভ করা শুরু করে। তো এক্ষেত্রে কি তার ব্যবসা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা আছে? না,
আমি আপনাদেরকে আমার যে সেশনগুলো আছে সেখানে আপনারা দেখবেন যে অনেক সেশনের মধ্যে কোথাও না কোথাও আমি বলেছি যে সবার আগে একজন ভালো মানুষ হইতে হবে, নৈতিক মূল্যবোধ থাকতে হবে। এই কথাগুলো আমি সবসময় বলি। ব্যবসা একদিনের কোনো জিনিস না। ব্যবসা হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট লাইন চেঞ্জ হইতে পারে, লোগো চেঞ্জ হইতে পারে, প্রোডাক্ট চেঞ্জ হইতে পারে, প্লেস চেঞ্জ হইতে পারে, কিন্তু ব্যবসা থাকবে। ব্যবসা থেকে। এবং সেটা কি? সেটা হচ্ছে ব্র্যান্ডিং, গুডউইল যেটাকে আমরা বলি। সো আপনি যদি ব্র্যান্ড তৈরি করতে চান, তাহলে আপনি কোনোদিন মানুষকে ঠকাইতে পারবেন না। আর মানুষকে, কাস্টমারকে ঠকিয়ে কোনোদিন ব্যবসায় জেতা যায় না। এটা ভুল। আপনি একদিন ব্যবসা করতে পারবেন, ১ মাস করতে পারবেন বা ৬ মাস করতে পারবেন, কথার কথা। কিন্তু এরপরে বন্ধ হয়ে যাবে। চাষের ঘরের মতো সব নষ্ট হয়ে অবশ্যই বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে যে অ্যা আপনি সবচাইতে ধরেন অবৈধ ব্যবসাও যে করে, সে কিন্তু সঠিক কমিটমেন্ট এবং কাস্টমারকে না ঠকিয়ে ব্যবসা করে। যে অবৈধ ব্যবসাও করে। সো ব্যবসার মূল পুঁজিটা হচ্ছে মান, সঠিক মান, কাস্টমারকে সঠিক দাম, সঠিক সার্ভিস এবং কাস্টমার যাতে জিতে। আপনি যদি নিজে জিততে চান, আপনি কোনোদিন জিতবেন না। আপনি কাস্টমারকে জেতান, কাস্টমার আপনাকে জেতাবে। অটোমেটিক্যালি হয়ে যাবে পারপাস। স্যার, তরুণদের মধ্যে আমরা দেখছি যে একটা বিষয় যে ভলান্টিয়ারিং এর একটা মানে চমৎকার চেঞ্জ আপনি নিয়ে আসছেন। এর আগে হয়তো ভলান্টিয়ারিং ছিল, কিন্তু ঢালাওভাবে এভাবে হয়তো ভলান্টিয়ারিং করতে হবে। এটাও আমাদের পেশার সাথে সাথে এটাও একটা আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা বা মানুষ হিসেবে দায়িত্ব। এই ভলান্টিয়ারিং এর জায়গাটায় আমরা আসলে আরো বেশি করে কিভাবে শক্তিশালীভাবে অবদান রাখতে পারি? না, এটা তো একটা বিরাট, আমি বলবো যে এক্সপেরিয়েন্স, ভলান্টিয়ারিং। আপনার যদি ধরেন কোনো কিছু না থাকে, আপনার অন্য কোনো দক্ষতা নাই, কিন্তু আপনি যদি আপনার সিভিতে অন্তত এইটুকু লিখতে পারেন যে আমি এত বছর ধরে এই কাজগুলো করেছি অ্যাজ এ ভলান্টিয়ার, এটাও কিন্তু একটা বিরাট যোগ্যতা। আপনি ভলান্টিয়ারিং করে টাকা পান নাই, কিন্তু আপনি প্রচুর কাজ শিখে ফেলেছেন। কি কি কাজ শিখেছেন? আমি ভলান্টিয়ারিংটা কেন শেখাই? এই যে উদ্যোক্তা হওয়ার জন্য ভলান্টিয়ারিং করা, আপনি যদি একটু খেয়াল করেন যে আমরা কিছু জেলা করেছি, কিছু আমরা কোর করেছি, মডারেটর তো সব জায়গায় আছে। জেলা অ্যাম্বাসেডর করেছি, কান্ট্রি অ্যাম্বাসেডর করেছি, উপজেলা অ্যাম্বাসেডর করেছি, ক্যাম্পাস অ্যাম্বাসেডর, কমিউনিটি কেন করেছি? আমার তো একটা উদ্দেশ্য তো আছে। কারণ হলো আপনাকে তো একজন সবার আগে লিডার হইতে হবে। এক্স্যাক্টলি। আপনি যদি ভালো লিডার না হন, আপনি কোনোদিন ভালো উদ্যোক্তা হইতে পারবেন না। কারণ আপনাদের টিম চালাইতে হবে। এই জন্য দায়িত্বের জায়গাটায় তাকে নিয়ে আসা। দায়িত্বের জায়গাতে থাকেন। তাহলে এটা অন হ্যান্ড প্রশিক্ষণ কিন্তু এক কাইন্ড অফ। আচ্ছা, তারপরে কি শিখছেন আপনি? তারপরে আপনি শিখছেন যে কিভাবে কমিউনিকেট করতে হয় একজন আরেকজনের সাথে। এই যে এতগুলো মানুষকে আমি আপনাকে দিলাম যে এদের সাথে আপনি কমিউনিকেট করবেন জেলায়, উপজেলায় বা বিভিন্ন দেশে। কমিউনিকেশনটা আপনি শিখতেছেন যে হাউ টু টক, হাউ টু কমিউনিকেট, হাউ টু ম্যানেজ, এবং ম্যানেজ শিখতেছেন আপনি। আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতেছেন আপনি। আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট শিখতেছেন। আমরা অনেক প্রোগ্রাম করাচ্ছি তাদেরকে প্রোগ্রাম দিয়ে। হচ্ছে অনেকগুলো। তাহলে আপনি একটা ইভেন্ট কিভাবে তুলতে হয় এবং সেটাকে কিভাবে লিস্ট করে করে A to Z সাজাতে হয়, সেটা আপনি শিখতেছেন। সো এইটার মধ্য দিয়ে আপনার একটা ব্যাপক কর্মযোগ্য, এগুলাই কিন্তু আলটিমেটলি অফিসে করবেন আপনি। মানে কাইন্ড অফ একটা ভলান্টিয়ারের জায়গা থেকে আপনি ভলান্টিয়ারিং করছেন, বাট একটা কাজটাকে আমি যদি কোম্পানির এন্ড থেকে দেখি, যে আপনি কাজটা একবারে স্ক্র্যাচ থেকে স্কেল আপ পর্যন্ত কমপ্লিট করে প্রোগ্রামটা শেষ করা পর্যন্ত লিডারশিপ, কানেকশন, কমিউনিকেশন, ম্যানেজ এবং সেখান থেকে একটা ফ্রুটফুল রেজাল্ট আনা পর্যন্ত টোটাল বিষয়টা তার ভেতরে চলে আসে। এক্স্যাক্টলি। এখন কেউ যদি বলে যে ভলান্টিয়ারিং মানে আমি বিনা পয়সায় কাজ করতেছি, ব্যাপারটা তো না। ব্যাপারটা হলো বিনা পয়সা শিখতেছি। শিখতেছে। এভাবে নিজেকে ইয়ে করতে হবে যে আমি বিনা পয়সায় শিখতেছি। আচ্ছা স্যার, আমাদের যেহেতু আপনি উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেন, উদ্যোক্তাদের বলবো না, যারা উদ্যোগী হয় ভালো করতে চায় তাদেরকে প্রশিক্ষণ দেন কিভাবে ভালো করা যায়। এর পাশাপাশি আপনার সেশনগুলোর একটা বড় জায়গা জুড়ে মূল ভূমিকা পালন করে যে উদ্যোক্তা হন, পেশায় ভালো করুন, জীবনে সাকসেসফুল হন, সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। তো এই ভালো মানুষটা আসলে স্যার কিভাবে হওয়া যায়? না, এখন দেখেন মানে আমি নিজেকেও অনেক ভালো মানুষ এটা আমি মনে করি না। আমারও অনেক ভুল আছে, আমারও অনেক দোষ থাকতে পারে। কিন্তু আমি মনে করি আমি দায়িত্ব নিয়ে বুকে হাত দিয়ে যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে আমি জীবনে কোনোদিন কাউকে ঠকাই নাই। আমি জীবনে কোনোদিন কারো আমার জানা মতে আমি কষ্ট দেই নাই। আমি জীবনে কোনোদিন কাউকে একটা গালি দেই নাই।
কটু কথা বলি নাই, বা আমার কথার কারণে তার মন খারাপ হয়েছে, এরকম কাজ আমি করি নাই। মানে আমার জানা মতে আমি করি নাই। বা যদি করিও থাকি সেটা রেগুলার কোনো কাজ না, হয়তো 2, 3, 5 বছরে একবার এরকম কিছু একটা হয়েছে, হইতে পারে, সেটা আমার মনে নাই। তো সেই জন্য বলতেছি, আমি কোনোদিন কারো হক নষ্ট করি নাই, আমি কোনোদিন অসৎ টাকা উপার্জন করি নাই। পরিশ্রম করে, মেধা দিয়ে, দক্ষতা দিয়ে, যোগ্যতা দিয়ে যা কিছু ইনকাম করেছি সেটা আমার সৎ উপায়ে। সৎ উপায়। তো তাইলে এইটুকু যথেষ্ট। আপনার তো ফেরেশতা হওয়ার দরকার নেই। এই প্র্যাকটিস গুলো করলে অটোমেটিক্যালি আপনি ভালো মানুষ। এবং আমি চেষ্টা করেছি, 100% পারি নাই, অন্তত 80%, 90% কথা দিয়ে কথা রাখতে চেষ্টা করেছি। তার মানে স্যার বিষয়টা এমন যে আমরা আসলে মানুষ, আমাদের ভুল থাকবেই। হুম। আমাদের যেটা আমরা বলি টু আর ইজ হিউম্যান, যে ভুল হবেই। কিন্তু এই ভুলের জায়গাটা থেকে আমি 100% পারফেক্ট হতে পারবো না। না। প্রথমে আমাকে এটা মেনে নিতে হবে। আমার কাজ হলো দুনিয়াতে থেকে পারফেকশনের লেভেলটা কত উন্নত করা যায়, এক্স্যাক্টলি। কতটুকু। এবং এই জায়গাটাই তো আসলে মনে হয় চ্যালেঞ্জটা অনেক বেশি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ, একজন মানুষ হিসেবে সে কেমন, সেটা হচ্ছে যে ভুলের জন্য অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা অনুতপ্ত করা। হওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি আমার ভুলটা রেকটিফাই করতে চাই। ভুল হইতে পারে। একটা মানুষ, মানে আপনি খুবই একটা উন্নত মনের মানুষ, বিবেক বোধ সম্পন্ন মানুষও কিন্তু একটা ভুল করে ফেলতে পারে। কিন্তু সে যদি প্রতিজ্ঞা করে এই ভুলটা আমি আর করব না, আমাকে একবার সুযোগ দেওয়া হোক, তাকে সেই সুযোগটা দেওয়া উচিত। দেওয়া উচিত। আমরা তো ভুল স্বীকার করি না সাধারণত, আমরা সবার কাছে বড়ই থাকতে চাই। এবং এটাই প্রথম ভুল। এখানেই অশান্তিটা শুরু হয়। এটাই প্রথম ভুল, যে নিজের ভুল না স্বীকার করা। কোনো একটা প্রবলেম হলে আগে দেখতে হবে আমার ভুলটা কি ছিল। এটা হচ্ছে প্রথম কাজ। স্যার আপনার ফাউন্ডেশনে কিংবা বাংলাদেশে, এখন যদি আমরা বলি বাংলাদেশের অর্থনীতির একটা স্ট্রং জায়গায় আছে আমাদের যারা দেশের বাইরে কাজ করে, যাদের শ্রমের বিনিময়ে এই দেশের অর্থনীতি বলি অথবা এই দেশের মূল স্ট্রাকচার গড়ে ওঠে, সে প্রবাসীরা। প্রবাসীরা হাড় ভাঙা পরিশ্রম করে, ফ্যামিলি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে একটা সময় গিয়ে তারা আসলে মানে ফিরে আসতে চায় দেশে, কিছু করতে চায়, কিংবা বিদেশেও কিছু কিছু করতে চায়। কিন্তু অনেক সময় অনেকভাবে আসলে তারা ইনডিসিশনে ভোগে। তো একজন প্রবাসী যদি তার প্রবাস জীবন থেকে দেশে এসে কিছু করতে চায়, উদ্যোক্তা হতে চায়, কিংবা কারোর সাথে শেয়ারে কিছু করতে চায়, তার আসলে কোন কোন স্টেপগুলো ফলো করা উচিত, যাতে করে সে মানে ধোকায় না পড়ে, তার সঞ্চিত অর্থ নষ্ট না হয়ে যায়? না, এটা আমি, আপনারা জানেন যে বর্তমানে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন প্রায় 50টা দেশে আমাদের কার্যক্রম ছড়িয়ে আছে। এবং প্রবাসীদেরকে আমি বলি বাংলাদেশের অক্সিজেন। এবং প্রবাসীদেরকে নিয়ে আমরা ব্যাপক কাজ করছি। এবং আমি ব্যক্তিগতভাবে আসলে প্রবাসীদের কষ্টের জীবনটা, দুঃখের জীবনটা, হতাশার জীবনটা এবং কঠিন জীবনটা আমি নিজের চোখে দেখেছি। দেখে আসছে। সো সেইখান থেকে আমি আসলে তাদেরকে কিছু জিনিস অতিরিক্ত শেখানোর চেষ্টা করছি, যেটা আমাদের সেশনেও আছে। আমাদের প্রবাসীদের প্রথম দুর্বলতা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তাদের কাছে কিন্তু ধরেন 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা, 30 লাখ টাকা থাকে, ক্যাশ টাকা চলে আসে। ক্যাশ টাকা আসে। কিন্তু তারা জানে না টাকাটাকে কিভাবে ব্যবহার করে আরো 30 বছর ভালো থাকা যায়, 40 বছর ভালো থাকা যায়, এটা তারা জানে না। সো এই জায়গাটাই আমি তাদেরকে ব্যাপকভাবে প্রশিক্ষণ দিচ্ছি এবং আমার ধারণা অনেকেই এখন সেটা করছে। প্রথম যে ভুলটা তারা করে, প্রথম ভুলটা হলো তারা এসে কিছু একটা ব্যবসা করতে চায়, কিন্তু তারা ব্যবসাটা জানে না, বোঝে না। আমি তাদেরকে ব্যবসাটা শিখাচ্ছি এখন, যে তুমি কিভাবে ব্যবসা করবা নিজে নিজে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে তারা না বলতে পারে না। এ আসা বলে যে আমারে 5 লাখ দাও, ওই বলে আমারে 1 লাখ দাও, 3 দিন পরে দিয়ে দিব। তারা তো টাকার মেশিন, টাকার মেশিন প্রত্যাশা থাকে দিয়ে সবার। দিচ্ছে। সো এই না বলাটা শিখতে হবে। টাকা ধার দিয়ে কোনোদিন কারো উপকার করা যায় না, এটা ভুল চিন্তা। হ্যাঁ। 2 নাম্বার হচ্ছে যে, এবং টাকা ধার দিলে সম্পর্কটাই নষ্ট হয়। নষ্ট হয়ে যায়। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে তারা এসেই প্রথমে একটা বাড়ি করে, যেটা আমি বলবো ভুল ইনভেস্টমেন্ট। কারণ বাড়ি থেকে তো কোনো ইনকাম আসে না। বাড়ি তো, আমি অনেক প্রবাসীকে দেখেছি আমার নিজের চোখে, যে বাড়ি করেছে কিন্তু 10, 15, 20 বছর পরে তার ঘরে বাজার হয় না। কিন্তু বাড়িটা কিন্তু বিল্ডিং আছে। প্রথম টাকা থাকে, সেই একটা হ্যাঁ। সুন্দর করে তো তার মানে সে বাড়ি করে সময় একবারও চিন্তা করে নাই 20 বছর পরে আমার সংসারটা কিভাবে চলবে, 5 বছর পর কিভাবে চলবে, 10 বছর পর কিভাবে চলবে, বাজার আসবে কোত্থেকে। সো আগে তো বাজারের সংস্থান করতে হবে, তারপর বাড়ি।
মানে বাড়ি তো তাকে প্রতিদিন ইনকাম দিচ্ছে না। ইনকাম দিচ্ছে না, বরং সে একটা জমি কিনতে পারে যেটা ভ্যালু অ্যাপ্রিসিয়েট করবে, বিক্রি করে সে চাইলে অন্য কিছু করতে পারে, বাড়ি করতে পারে অর্ধেক বিক্রি করে। তো সেই জন্য আমি তাদেরকে বলি যে তোমরা বাড়ি করো না শুরুতেই এসে, বরং তোমরা ব্যবসা করো, ব্যবসার লাভের টাকা দিয়ে তুমি বাড়ি করো, গাড়ি করো, যেটা সবাই করে, আমরাও তো তাই পরে করি। যা যা করা দরকার করবে। তো সেই জন্য আমার কাছে মনে হয় তাদের মানি ম্যানেজমেন্টের জায়গাটা আর হচ্ছে তারা সঞ্চয়ী না, মানে খুবই সঞ্চয়ী হওয়া দরকার একদম। তারা ধরেন 10-15-20 বছর থাকে, এই 10-15-20 বছরে যদি ডে ওয়ান থেকে তারা ডিপিএস করে, আমার তো মনে করি যে তারা কমপক্ষে 50-60 লাখ টাকা তাদের সেভিংসের বাইরে তারা তৈরি করতে পারে তৈরি করতে পারে। যদি তারা ডিপিএসটা করে। এটা স্যার অনেকে পারে না, ফ্যামিলি থেকে যে প্রেশার থাকে। না, করতে হবে। তোমাকে মাসে 20,000 টাকা দেই, এখন 19,000 টাকা দিব, চলো কষ্ট করো একটু, মানে ম্যানেজ করে নিতে হবে। ম্যানেজ করে নিতে হবে, 1,000 টাকা আমি রেখে দেব। সকল কিছুর পরেও তার বুঝতে হবে যে আমি একা, এবং একটা সময় গিয়ে আমাকে কিছু করতে হবে আমার সেভিংসে আমাকে বাঁচিয়ে রাখবে। যাতে বাঁচিয়ে রাখে। সে বাঁচিয়ে সেভিংসটা আগে থেকে তার। তো এই মানি ম্যানেজমেন্টটা তারা জানে না, এটা আমি তাদেরকে শেখাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, তারা যাতে এসে কিছু একটা করতে পারে। এবং আপনি নিশ্চয়ই জানেন আমাদের অনেক প্রবাসী ইতিমধ্যে দেশে ফেরত আসছে, ব্যবসা করছে এবং ভালো করছে, এরকম অসংখ্য উদাহরণ আমাদের কিন্তু ফাউন্ডেশনে আছে। তো সেই জায়গাটাতে আমি আমার দায়বদ্ধতা থেকে আমি তাদের পরিবারের পাশে দাঁড়াতে চাই, তাদের পাশে দাঁড়াতে চাই এবং তাদেরকে আমি একটা সুন্দর জীবন দিতে চাই। সেই জন্যই কিন্তু আমি তাদেরকে আলাদা করে শেখাচ্ছি। স্যার তারা কি মানে ব্যবসা যখন করবে, ব্যবসা টুকটাক শিখলো, শেখার পরে কি তাদের অংশীদারিত্বের ভিত্তিতে যাওয়া উচিত নাকি নিজেই না, আসবে? আমি একদম মানা করব অংশীদারিত্বের শুরুতে যাওয়া উচিত। কারণ ব্যবসাটা আমাদের শেখা উচিত, ভুল করা উচিত, লস করা উচিত একা একা। পার্টনারশিপে যাওয়া যাবে না। পার্টনারশিপের শুরুতে ব্যবসা ভুল চিন্তা, এটা করা উচিত না। কারণ আমাদের বাংলাদেশে মানুষদের মধ্যে লয়ালিটি, বিশ্বাস, মূল্যবোধের খুব অভাব। এক্স্যাক্টলি। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় আমি ভুল করব, নিজেরটা নষ্ট করব, নিজেরটাই লস করব, ছোট করে করব, কিন্তু নিজে আগে করব। আমি যদি বড় করতে চাই, আজকে 50 লাখ, 1 কোটি, 5 কোটি টাকার একটা কোম্পানি করব, তখন পার্টনার আসবে। তখন তো আমি অলরেডি ড্রাইভিং সিটে আছি, আই নো হাউ টু ডু ইট, আমি জানি স্পিড বাড়াইতে পারবো আমি। মানে নিজের টাকা অথবা নিজের স্বপ্নের ড্রাইভার অন্যদেরকে বানানো যাবে না, আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি কারো পকেটে টাকা দিবেন না। আপনি যখন ড্রাইভিংটা শিখে যাবেন, ব্যবসা চালানো শিখে যাবেন, তখন আপনি টাকা দিবেন কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে, এবং সেই টাকা উঠাইতে হলে আপনার সিগনেচার লাগবে। সো আরেকজনের হাতে আপনার সমস্ত কন্ট্রোল দিয়ে দিয়েন না। মানে প্রথম থেকে তার ডিউ ডিলিজেন্স মেনটেন করা, প্রথম থেকেই এই সরকারি বা দেশের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী সকল প্রসেস মেনটেন করে করতে হবে। অ্যাবসলিউটলি। এবং অবশ্যই কারো কাছে টাকা দেয়া যাবে না। এখন সে বলতে পারে আমি তো বিদেশে থাকি, আমি যেহেতু কারোর সাথে পার্টনারশিপ করতে হবে, তাহলে আমি সিগনেটারি কিভাবে হব? আপনার ওয়াইফকে করেন, আপনার মাকে করেন, বাবাকে করেন, যে ভূমিকা রাখতে পারবে। হ্যাঁ, ভূমিকা রাখতে আপনার বাচ্চাকে করেন, সন্তানকে করেন, কিন্তু আপনি কোনোভাবেই নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েন না। মানে 100% কারোর উপর আসলে ন্যস্ত হওয়া যাবে না। ব্যবসাটা শিখে বুঝে যতটুকু সম্ভব নিজে করতে পারলে ভালো। আর সবচেয়ে ভালো। যদিও কাউকে দায়িত্ব নিতে হয়, সেক্ষেত্রে ওই কন্ট্রোলের জায়গাটা 3-5 বছর নিজে একা ব্যবসা করে, একটা ব্যবসা দাঁড় করিয়ে আপনি এবার যদি বড় স্বপ্ন দেখতে চান, আপনি পার্টনার তৈরি করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু শুরুটা একা করেন। আচ্ছা স্যার, আপনি যখন নিজের বলার মতো গল্প শুরু করেছেন, আমার এখনো মনে আছে অনেকেই বলেছে যে আপনি হয়তো রাজনীতিতে আসতে চান, আপনি হয়তো একসময় এমপি প্রার্থী হবেন, প্রধানমন্ত্রী হবেন, এই কারণে এগুলো করছেন, যারা হয়তো আপনার ইন্টেনশনটা ওইভাবে জানতো না। তো আমিও সেম বিষয়টা বলি, আপনার কি মানে রাজনীতিতে আসার, এমপি হওয়ার এ ধরনের কোনো উদ্দেশ্য আছে, নাকি আপনি ওই যে ব্যক্তিগত জায়গা থেকে কন্ট্রিবিউশন অব্লিগেশনের জায়গাটা ফুলফিল করার জন্য, শান্তির জন্যই আপনি এই কাজটা করছেন? না, এটা নিয়ে আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে গত 8 বছরে। শুধু আপনারা নয়, অনেক সাংবাদিকও আমাকে একই প্রশ্ন করেছে যে কোনো টাকা পান না, পয়সা পান না, কোনো অর্থনৈতিক কোনো সুবিধা নাই, আপনি এটা করে যাচ্ছেন গত প্রায় 8 বছর ধরে। আপনি জানেন ইতিমধ্যে আমরা 31 নম্বর ব্যাচ চলছে, কয়দিন পরে 32 নম্বর ব্যাচ। সম্পূর্ণ ফ্রিতে, নিজে ফ্রিতে। খেয়ে বনের মাস হ্যাঁ, তাড়ানোর মতো। 32 নম্বর ব্যাচ শুরু হবে কয়দিন পরে। 28 লাখ শিক্ষার্থীকে এই পর্যন্ত আমরা প্রশিক্ষণ দিয়েছি। তো আসলে আমার ফরচুনেটলি আর আনফরচুনেটলি আমার আসলে কোনোদিন এখন পর্যন্ত রাজনীতি করা হয় নাই, কোনো দলের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ হয় নাই।
ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলাম। দলে নাম লেখা, মিটিংয়ে যাওয়া, মিছিলে যাওয়া বা কোনো আয়োজনে যাওয়া বা কোনো মঞ্চে যাওয়া সেই সুযোগও আমার হয়নি। আমি বলতে পারেন সচেতনভাবে এটা থেকে একটু দূরে ছিলাম। আমরা আসলে যে জন্য রাজনীতি করি সেই জায়গাগুলোতে সবাই না, কেউ কেউ আমার কাছে মনে হয় যে দেশের জন্য রাজনীতি করা যেটা, সেটা আমরা হয়তো ঠিক মতো করছি না। তো এই জায়গাগুলোতে আমার কাছে পরিষ্কার মনে না হওয়াতে আমি আগ্রহটা পাই নাই। কিন্তু আমি এটা প্রমাণ করেছি বা আমার প্রমাণ করা, এই কথাটা আমি 7-8 বছর আগে লিখেছিলাম। প্রমাণ করার আমার একটা অবজেক্টিভ ছিল যে রাজনীতি না করেও দেশের জন্য কাজ করা যায়। সো সেই তৃপ্তি থেকেই, সেই আত্মতৃপ্তি থেকেই, ভালো লাগা থেকেই, মানুষের জন্য কিছু করার অভিপ্রায় থেকেই আমি এটা করে যাচ্ছি এবং আমি আশা করি জীবনের শেষ দিন পর্যন্ত আমি এটা করে যাব। তবে আমার কখনো, কখনো গত 8 বছরে কখনো, কখনো আমার মনে হয়েছিল যে আমি ছেড়ে দেই। আমি আর করব না। করলাম তো, অনেক তো করলাম। আ কম হলো না। ইভেন আমার গত আ ৩-৪ মাস, ৬ মাস আগেও একবার মনে হয়েছিল যে ছেড়ে দেই। আপনারা জানেন আমার একটা সিরিয়াস করোনা হয়েছিল। আমি আইসিইউতে ছিলাম। তখন আমার পরিবার থেকে একটা প্রেশার ছিল এটাকে ছেড়ে দেওয়ার জন্যে। যে আমি আ অসুস্থ হয়ে গেছি এবং অনেক সময় দেই, আপনারা নিশ্চয়ই জানেন। প্রতিদিন ৪-৫ ঘন্টা প্রতি রাতে কোনো না কোনো জেলার সাথে অনলাইনে মিট আপ করতে হয়। সো এটা আমার জন্য অনেক পরিশ্রমের একটা কাজ হয়। মাথা ব্যথা করে, অনেক সময় সিক হয়ে যাই। কয়দিন আগেও আমি খুব সিক হয়ে গেছিলাম। তখনও একবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে কয়েক মাস আগে আর করব না। কিন্তু আমি যখনই করব না এই সিদ্ধান্তটা নেই, তখনই যখন আমি কারো একটা গল্প শুনি যে আগে খেতে পারত না, চলতে পারত না, বাচ্চার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, এখন সে ঘুরে দাঁড়িয়েছে। বা কেউ একজন সেদিন একটা গল্প শুনলাম যে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। সেখান থেকে সে ঘুরে দাঁড়িয়েছে আমার ভিডিওগুলো দেখে। তখন আমি আবার নতুন উদ্যমে, যে কারো না কারো উপকার তো হচ্ছে। কেউ না কেউ তো এখান থেকে তার জীবনটা বদলাচ্ছে। তাহলে আমার এই একটু কষ্টে যদি একটা মানুষের জীবন বদলে যায়, তার লাইফ চেঞ্জ হয়ে যায়, তাহলে এর থেকে বড় প্রাপ্তি আর কি হইতে পারে? এটা তো সবকিছু তো টাকা পয়সা দিয়ে বিচার হয় না। সো এই প্রশান্তি, এই সুখ, এই আনন্দ থেকে আমি গত ৮ বছর ধরে টিভি দেখি না। আমি মানে সিরিয়াসলি আমি ১ মিনিট সময় ব্যয় করি না টিভি দেখার জন্য। আমি পুরো সময়টা ওই রাত্রেবেলা ফাউন্ডেশনে দেই। ফাউন্ডেশনের জন্যই। তো সো আমার কাছে মনে হয় ওইটাই আমার বিনোদন, ওইটাই আমার আনন্দ। এবং মানুষের এগিয়ে যাওয়া, মানুষের ভালো দেখে খুশি হতে পারা, আমার মনে হয় এর থেকে সুন্দর জিনিস আর কিছু হইতে পারে না। আমরা একটা হিন্দি মুভিতে দেখেছিলাম যে সালমান খান নায়ক। তো উনি ভালো কাজ করার মাধ্যমে কিক পায়। তার কিক মিলে মানে মনে প্রশান্তি মেলে। সো এই জায়গাটায় স্যার আপনি যথেষ্ট সফল। আমি সফল বলব না, শুধুমাত্র আপনার লাইফ সার্থক। যে এই জায়গায় অন্যের লাইফে ভ্যালু এড করতে পেরেছেন এবং সেই ভ্যালুটা সিগনিফিকেন্টলি অ্যাড করতে পেরেছেন। তো এই সবকিছুর পেছনে স্যার আসলে আমরা জানি যে জীবনে যাই করি না কেন, আমাদের পৃথিবীতে আসা যাদের মাধ্যমে, সে বাবা মায়ের দোয়া তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আপনার লাইফেও তো এটা ছিল। তো যারা আমরা আসলে এটা রিকগনাইজ করি না কিংবা আমরা মানি, বুঝি, জানি, কিন্তু মাকে বাবাকে কখনো মন খুলে বলা হয় না, সেভাবে সেবা যত্ন করা হয় না, একটা ফোন দিলে আসলে ফোন রিসিভ করা হয় না। তো এই জায়গাটা থেকে স্যার বাবা মায়ের প্রতি লয়ালিটির জায়গাটা, সম্মানের জায়গাটা, কোনো কিছু না পেয়েও, প্রত্যাশা না করেও শুধুমাত্র জন্মের কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা থাকা, এটা আপনি সবসময় বলে থাকেন বিভিন্ন জায়গায়। তো আমাদের ভ্যালু টক্সের যারা অডিয়েন্স তাদের জন্য, দিন শেষে তো আমরা মানুষ, আমাদেরকে মরে যেতে হবে। পৃথিবীতে যাদের মাধ্যমে আসা, সেই সৃষ্টিকর্তার পরে সে বাবা মা, তাদের প্রতি আমরা আসলে কিভাবে আমাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে পারি? আজকের প্রোগ্রামের শুরুতে আমি আপনাকে বলেছিলাম যে আমার জীবনের খুব খারাপ সময়টাতে আমার আমার আমাকে সবচেয়ে বেশি দূরে ঠেলে দিয়েছে আমার পরিবার, যৌথ পরিবার, আমার আত্মীয়স্বজন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। কারণ তারা আমার সুখ, তারা আমার খুশি, তারা আমাকে লার্নিং দিয়েছে। যেটা যেটার কৃতজ্ঞতা আমি বলে শেষ করতে পারবো না। তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এই মানুষগুলোর কাছে, এবং আমি চেষ্টা করি সেই কৃতজ্ঞতা নানানভাবে বিভিন্ন সময়ে প্রকাশ করার চেষ্টা করি। বাবা-মার কথা যেটা আমি সবসময় বলি, আমার জীবনে আমি আজকে ইকবাল বাহার, তার মূল কারণ হচ্ছে আমার বাবা। আমার লাইফের, আমার ক্যারিয়ারের সবচাইতে কঠিন
সময়ে বিপজ্জনক সময়ে আমার বাবা আমার হাতের উপর মারা যায় এবং আমি তার সেবা করতে পেরেছি এবং তিনি আমাকে মানে অভাবনীয় দোয়া দিয়ে গেছেন, যার কারণে এরপরে আর আমার কোনোদিন পিছনে ফিরে তাকাতে হয়নি। আমার লাইফে আর কোনো ক্রাইসিস আসে নাই আমার বাবার মৃত্যুর পরে। সো এইটা হচ্ছে ওনার দোয়া, ওনার ভালোবাসা। আর এই ২০ বছরে আমার বাবা যেদিন মারা যায় তার পরের দিন আমি আমার মাকে আমার কাছে নিয়ে আসি। আমার মা আমার বাবার সাথেই থাকতেন গ্রামে, যেহেতু আমার বাবা ব্যবসা করতেন সেখানে। তো আমার মাকে নিয়ে আসি, আমার মা আমার সাথে ২০ বছর ধরে আছে। আমি চেষ্টা করছি প্রতিদিন তাকে যত্ন করার এবং আমি খুবই ভাগ্যবান। আমার বউ আমার থেকে বেশি যত্ন করে আমার মাকে। সো আমার কাছে মনে হয় যে একটা মানুষ বিপদ থেকে বাঁচা, সমস্যা থেকে বেরিয়ে আসা, সুখী থাকা, খুশি থাকা, আনন্দে থাকা, এই সব কিছুর কারণ হচ্ছে বাবা মার দোয়া। এবং আমরা যেন সবাই বাবা মাকে একটু অতিরিক্ত ভালোবাসি, শুধু ভালোবাসি না, অতিরিক্ত ভালোবাসি, তাদের খেয়াল রাখি, যত্ন করি। এবং আমি মনে করি যাদের বাবা মা বেঁচে আছে তাদের থেকে ভাগ্যবান আর কিছু কেউ হইতে পারে না। আমার খুবই আফসোস লাগে যে আমার খুবই কঠিন সময় আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমার সফলতা আমি আমার বাবাকে দেখাতে পারি নাই। এই জন্য আমার খুবই কষ্ট লাগে, আমি প্রায় কান্না করি নিজে নিজে চুপচাপ বসে বসে। এবং আমার বাবা গাড়ির খুব শখ ছিল, এবং আমি নিজের চোখে দেখেছি আমার বাবা গ্রামে ব্যবসা করতেন উপজেলা লেভেলে। বাড়ি থেকে উপজেলা দূরত্ব ১.৫ কিলোমিটার, সেটা নিজে গাড়ি ড্রাইভ করে উনি আসতেন। মানে আমাদের এলাকায় বোধহয় তখন হাতে গোনা ২-১টা গাড়ি ছিল। এত শৌখিন মানুষ উনি ছিলেন, নিজে ড্রাইভ করতেন। তো আমার খুব স্বপ্ন ছিল আমি বাবাকে একদিন একটা গাড়ি গিফট করব। এই সব স্বপ্ন পূরণ হয় নাই। তো এনিওয়ে, আমি বলবো যে আপনারা দেখেন বাবা মাকে একটু বাড়তি ভালোবাসা দিয়ে দেখেন, জীবনে কত উন্নতি হয়, কত সুখ আসে। আসলে বাবা মাকে কষ্ট দিয়ে আসলে কোনোভাবেই সফলতা আশা করা যায় না। স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে আজকের ভ্যালু টক্স পডকাস্টে শেষ পর্যায়ে অডিয়েন্সের জন্য কিংবা আমাদের যারা ভবিষ্যতে এই পডকাস্ট দেখবে, আমরা নিঃসন্দেহে আরেকবার আপনার সাথে বসবো। অনেক কথা বলার আছে, অনেক কিছু মিস হয়ে গেছে, এটা কন্টিনিউ করতে হবে কয়েকটা পডকাস্ট। সর্বসাকুল্যে মানুষ এই যে পডকাস্ট দেখছে, বিভিন্ন ধরনের কাজ করছে, সকল ডিস্ট্রাকশন এক সাইডে রেখে এই জিনিসগুলোকে, পডকাস্ট হোক, ইউটিউবিং হোক, ফেসবুকিং হোক, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা হোক, সবকিছুকে অ্যাকুমুলেট করে সে আসলে কিভাবে স্থির থাকতে পারে, সফলতার জন্য ফোকাসড থাকতে পারে এবং নিরবিচ্ছিন্নভাবে নিজের কাজটা ভালো করে করে যেতে পারে। এটার জন্য আমার কাছে মনে হয় যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রতিদিন নিজের সাথে কথা বলা দরকার। আমরা যদি প্রতিদিন নিজের সাথে কথা বলাটা প্র্যাকটিস করতে পারি, যেটা আমি ফাউন্ডেশনে ২৮ লাখ ছেলেমেয়েকে সেই দিকে ধাবিত করার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত, তাইলে হবে কি আমাদের ভুলগুলো কারেকশন হবে। আমরা আমাদের ভুলগুলো, আমাদের বিভ্রান্তিগুলো, আমাদের হতাশাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। কারণ হচ্ছে আপনি যখন নিজের সাথে কথা বলবেন, আপনি তখন বুঝতে পারবেন যে আপনি কি আজকে সারাদিন কি করেছেন, কি করেন নাই, কি করা উচিত ছিল, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে জীবনে শর্টকাট ভুলে যেতে হবে। আমাদের তরুণদের এটা একটা আমি সমস্যা দেখেছি যে কত তাড়াতাড়ি টাকা বানানো যায়, কত তাড়াতাড়ি বড় হওয়া যায়, কত তাড়াতাড়ি সফল হওয়া যায়, এই ধরনের একটা টেন্ডেন্সি। শর্টকাটে আসলে দুনিয়াতে কোনো কিছু হয় না, টিকে না। হইতে পারে, টিকে না, ইনস্ট্যান্ট হয়তো হয়ে গেল, কিন্তু টিকবে না, এটা সাস্টেইন। সো এটা লম্বা রেস, ম্যারাথন। এটা এখানে T20 বা এখানে ১০০ মিটারের কোনো সুযোগ নেই। আপনাকে অনেক লম্বা দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে জীবনে এবং ধীরে ধীরে আগাতে হবে। আপনি ১০ তলা একটা বিল্ডিং বানাইলে আপনাকে কিন্তু আগে সিঁড়ি বানাইতে হবে, লিফট আপনি আগে বানাইতে পারবেন না। তো সিঁড়ি ভেঙে ভেঙে ১০ তলা উঠে তারপর আপনি লিফটে চড়েন, কিন্তু আগেই আপনি যদি লিফটে চড়ার চিন্তা করেন তাহলে আপনি কোনোদিন উঠতে পারবেন না। সেই জন্যে আমার কাছে মনে হয় লেগে থাকাটার খুবই অভাব আমাদের সমাজে সবার। কোনো একটা কাজ করলে খুব দ্রুত আমরা গিভ আপ করি, আমাকে দিয়ে হবে না, বোধ হয় আমি পারবো না, এরকম একটা না। আপনি সর্বোচ্চটা আগে দিয়ে চেষ্টা করে, হ্যাঁ, নট নেসেসারি প্রত্যেকটা উদ্যোগ সফল হবে,
কিন্তু সেইটার শেষ না দেখে আপনি আরেকটা শুরু করতে চান না, বা সেটার একটা অবস্থা না দেখে আপনি আপনি রাতারাতি 1 মাস 6 মাসের মধ্যে আপনি কতটা সময় দিয়েছেন সেটাকে গিভ আপ করার জন্য বা সেটাকে বাদ দেওয়ার জন্য। বারবার ব্যবসা চেঞ্জ করা যাবে। হ্যাঁ, সো এইটাও খুবই গুরুত্বপূর্ণ যে লেগে থাকা কোনো একটা স্বপ্নের পিছনে, উদ্যোগের পিছনে। সো এটা যদি করতে পারি তাহলে আমার মনে হয় আমরা ডেফিনেটলি ভালো করব। সব উদ্যোগে সফল হব না, কিন্তু যেটা সফল হব সেটা সবগুলো উদ্যোগকে ছাপিয়ে যাবে। আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজেকে ফাঁকি দিয়েন না কখনো। কারণ আপনি যদি কাউকে ঠকান, আসলে আপনি নিজেকেই ঠকানো। নিজেকে ঠকালেন, নিজেকে ফাঁকি দিলেন। ভালো মানুষ হন, মূল্যবোধ সম্পন্ন মানুষ হন, বিবেক বা মানুষ হন এবং বিনয়ী হন। জীবনে বিনয়ী হওয়ার চাইতে শক্তিশালী অবস্থান আর কিছু হইতে পারে না। অনেক ধন্যবাদ স্যার। আমরা শেষ করব। শেষ করার আগে আপনার ট্যাগলাইন দিয়ে শেষ করব। জীবনে আসলে সুখী হওয়ার জন্য পজিটিভিটির বিকল্প নাই। ভালো মানুষ হওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। পাশাপাশি ভুল ত্রুটি আসবেই, জীবনে অনেক ধরনের বাধা বিপত্তি আসবেই, কিন্তু আমাদেরকে লেগে থাকতে হবে। লেগে থাকার বিকল্প কিছু নেই এবং দিন শেষে বাবা মায়ের দোয়া নিতে হবে, তাদেরকে যত্ন নিতে হবে, ভালোবাসতে হবে। বাবা মায়ের দোয়া ছাড়া কোনো কিছু আসলে সার্থকতা পাবে না। সো যারা অডিয়েন্স আছেন সবার জন্য আমি অ্যাজ হোল আপনার একটা ট্যাগলাইন আছে যে কোনো কিছু করুন, আগে স্বপ্নটা দেখুন, তারপরে সাহস করুন, এরপরে শুরু করুন এবং অবশ্যই লেগে থাকুন। ইনশাল্লাহ সফলতা আসবে। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আরো কয়েকটা সেশন আপনার থেকে আশা করব ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি চমৎকার একটি এনরিচড সেশন আমরা পেয়েছি, যেখান থেকে শেখার, জানার, বোঝার, জীবনকে একেবারে গভীরে গিয়ে ফিল করার, নিজের জীবনের সাথে অ্যাটাচড করার অনেক আলোচনা আমরা আজকে শুনতে পেলাম। আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার আপনার প্রতি। অনেক ধন্যবাদ। দর্শক, আসসালামু আলাইকুম।